তের ঘাট থেকে শাড়ির আঁচলটা ফেলে দিতেই পিঠের কিছুটা অংশ বেরিয়ে আসে। জাঙ্কুক তাতে নিজের নাক ঘষা দিতে থাকে। তের শরীরের গন্ধ নিতে থাকে। তের পিঠে স্লাইড করতেই তে কেঁপে ওঠে। ফোফানোর আওয়াজ পাওয়া যাচ্ছে, বোঝা যাচ্ছে তে কাঁদছে, কিন্তু কোনো আবেগ আজ জাঙ্কুককে থামাতে পারবে না। তের ঘাড়ে কিস করতে থাকে আর এক হাত দিয়ে স্লাইড করে হাত ঘাড়ে পৌঁছে যায়। হাতের শীতল স্পর্শ লাগছে আর তে যেন সংকুচিত হয়ে আসছে। তের শরীর থেকে হাত সরিয়ে নিয়ে তেকে সামনের দিকে ঘুরে দাঁড় করিয়ে দেয় জাঙ্কুক। তে চোখ বন্ধ করে একদিকে মুখ ফিরে হাত মুষ্টিবদ্ধ করে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তের ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। তে চোখ বন্ধ করে ফেলে। জাঙ্কুকের স্পর্শ পেতে শরীর নিস্তেজ হয়ে আসে তের। সেও যেন এক হয়ে যেতে চায় এই ভালোবাসার সাগরে। হঠাৎ তে ছটফট শুরু করে। তের ঠোঁটগুলো তখনও জাঙ্কুকের দখলে। ঠোঁটে কামড় দিয়ে কিস করতে থাকে জাঙ্কুক। তে ব্যথায় চোখ বন্ধ করে রাখে আর চোখ দিয়ে টুপটাপ করে পানি পড়ছে, কিন্তু কিছু করতেও পারছে না, কিছু বলতেও পারছে না। জাঙ্কুকের মাথায় কিছুই নেই। এখন সে পুরো উন্মাদ। নিজের সদ্য বিবাহিত স্ত্রীর মুখে অন্য ছেলেকে বিয়ে করার কথা শুনে উন্মাদ হয়ে গেছে। তার কানে বারবার এক ধ্বনি প্রতিফলিত হচ্ছে। জাঙ্কুক তেকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। তের কোমরের কুচিতে টান দিতেই তে ঘুরে একদম জাঙ্কুকের বুকে এসে পড়ে। তেকে হাঁটুতে বসিয়ে গহনা খুলে ছুঁড়ে মারে ফ্লোরে। জাঙ্কুক নিজের টি শার্ট খুলে ঘরের এক কোণে ফেলে দেয়। তে হাজার চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারেনি। তে নিজেকে বিলিয়ে না দিলেও জাঙ্কুক ঠিক আদায় করে নিয়েছে স্বামীর অধিকার। ভোর রাতে হঠাৎ কিছুর আওয়াজ পেয়ে ঘুম ভেঙে দেয় জাঙ্কুকের। জাঙ্কুক পাশে তাকিয়ে দেখে তে পেট ধরে কুকিয়ে আছে আর কান্না করছে। জাঙ্কুক তাড়াতাড়ি করে উঠে তের পাশে বসে বলতে থাকে, কি হয়েছে তে, কাঁদছো কেন? তে কিছুই বলতে পারছে না, শুধু কাঁদছে আর বারবার কুকিয়ে উঠছে। জাঙ্কুক লাইট অন করে বিছানার দিকে তাকিয়ে বুঝতে পারে। তেকে ওয়াশরুমে নিয়ে গেল জাঙ্কুক। তেকে ফ্রেশ করিয়ে রুমে এনে ড্রেস চেঞ্জ করিয়ে দিল। বেড কভারটা চেঞ্জ করে তেকে শুইয়ে দিল, কিন্তু তের পেট ব্যথা এখনো কমছে না। কি করবে জাঙ্কুক এত রাতে? ডক্টর পাবে কোথায়? তের কষ্ট জাঙ্কুক সহ্য করতে পারছে না। জাঙ্কুক কাঁদছে। টুপ করে জাঙ্কুকের চোখ থেকে এক ফোঁটা পানি তের হাতে গিয়ে পড়লো। তে তাকিয়ে দেখে জাঙ্কুক কাঁদছে। জাঙ্কুকের চোখ থেকে পানি পড়ছে। আমাকে ক্ষমা করে দাও তে, আমার জন্য তোমার এত কষ্ট পেতে হচ্ছে। তে ভেবে পায় না এই ছেলেটাই তাকে কষ্ট দেয়, আবার সে কষ্ট পাচ্ছে বলে নিজেই কাঁদছে। জাঙ্কুকের চোখে পানি দেখে তের বুকের ভেতর চাপা কষ্ট হচ্ছে। খুব মায়া হচ্ছে জাঙ্কুকের জন্য। হয়তো মনের কোণে জাঙ্কুকের জন্য একটু হলেও জায়গা তৈরি হয়েছে। তের হাত পৌঁছে গেল জাঙ্কুকের গাল অব্দি। তে নিজের হাত দিয়ে মুছে দিল জাঙ্কুকের চোখের পানি। জাঙ্কুক তের হাত ধরে হাতের উপরে চুমু দিয়ে কেঁদে কেঁদে বলে, আমাকে মাফ করে দাও তে, আমার ভুল হয়ে গেছে, অনেক ভালোবাসি তোমায়, অনেক। তে তাকিয়ে আছে চুপচাপ। এই ছেলের চোখে লুকিয়ে থাকা রহস্য খোঁজার চেষ্টা করছে। এতক্ষণ একটু শান্ত ছিল তে, আবার ব্যথায় কুকিয়ে ওঠে। জাঙ্কুক অস্থির হয়ে যায়। কি করবে ভেবে না পেয়ে জিমিনকে ফোন করে। জিমিন তের বেস্ট ফ্রেন্ড। ঘুম ঘুম চোখে বলতে থাকে, কোন শত্রু যে এই সময় ফোন দিল রে? ফোনের দিকে তাকিয়ে জাঙ্কুকের নাম্বার দেখে নার্ভাস হয়ে যায়। এক লাফে উঠে বসে, তাড়াতাড়ি করে ফোন রিসিভ করে। হ্যালো, হ্যাঁ জিমিন। কি হয়েছে ভাইয়া, তে ঠিক আছে তো? জাঙ্কুক জিমিনকে সব বলল। জিমিন এখন কি বলবে? আপনাকে কিছু বলতে পারছি না ভাইয়া। আপনার জায়গায় যদি অন্য কেউ হতো না, আর সে যদি আমার সামনে থাকতো, তাহলে তাকে থাপড়িয়ে সব দাঁত ফেলে দিতাম। ওই হাতিটাকে পেলে তো আমি বুড়িগঙ্গাতে চুবিয়ে মারবো। পচা হনুমান, তোর মনে কি একটুও মায়া দেওয়া নেই এরকম একটা বাচ্চা মেয়ের উপরে ভাবে? শাট আপ জিমিন, আমি তো মানছি আমি ভুল করেছি। তুই খুব কষ্ট পাচ্ছে, কি করবো এখন সেটা বলো। সরি ভাইয়া, আপনাকে বলিনি আমি। ওই হাতিটাকে বলতে বলতে থেমে গেল। প্রাথমিক চিকিৎসা করে দেখতে পারেন ভাইয়া। তারপর জিমিন জাঙ্কুকে কিছু কাজের কথা বলল, আর বলল এই কাজগুলো করে দেখতে, কিছুটা হলেও কাজ হবে। ওকে থ্যাঙ্কস। জাঙ্কুক জিমিনের কথা মতো কাজ করলো। একটু পরে ধীরে ধীরে তে একটু শান্ত হলো। সেই রাতে জাঙ্কুক আর দু চোখের পাতা এক করলো না। বাকিটা সময় তের পাশে বসেই কাটিয়ে দিল জাঙ্কুক। একটু পর জাঙ্কুক জিমিনকে আবার ফোন দিল। এই কোন চোর শালারে আমার ঘুম চুরি করার জন্য ফোন দিয়েছে? ঘুম ঘুম চোখে আমতা আমতা করে বলে জিমিন। শাট ইওর মাউথ, ফোনের স্ক্রিনে নাম্বার দেখো। জিমিনের ঘুম হাওয়া হয়ে গিয়েছে। জি জি স্যার বলে না, মানে ভাইয়া। এত ঘুমাও কি করে? ঘুমাবো না তো কি ক্রিকেট খেলবো রাত্রিবেলা? কি বললে? না ভাইয়া কিছু না, কি বলবেন? তের সমস্যা ঠিক হয়নি? হয়েছে, ও এখন ঘুমাচ্ছে। ইস, ও ঘুমাচ্ছে? তাহলে আমাকে কেন জাগিয়ে রাখছেন? একটা কাজ করতে হবে। আবার কি কাজ?
তের বাবার কাছ থেকে 2 দিন সময় নিতে হবে, বলবে 2 দিন তে তোমাদের বাড়িতেই থাকবে। তে সুস্থ না হলে যেতে পারবে না, বুঝলে? কি? অসম্ভব, আমি আর পারবো না মিথ্যা বলতে। সন্ধ্যায় আঙ্কেল ফোন দিয়েছিল, আমি বলেছি কাল সকালে আমি থেকে বাসায় পৌঁছে দেব। প্লিজ, আমি না তোমার একমাত্র সুগার বেস্ট ফ্রেন্ড হই, আমি রিকোয়েস্ট করছি। আর তাছাড়াও আমি কিন্তু হয়েছে ভাইয়া, কষ্ট করে আর বলতে হবে না। তাছাড়া কি করতে পারে? ইমোশনাল ব্ল্যাকমেল করলেন তো আমার মতো একটা বাচ্চা মেয়েকে, তার না করতে পারলাম না। আচ্ছা দেখছি কি করা যায়। অনেক 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 ধন্যবাদ তোমাকে। এখন তো একটু ঘুমাতে দিবেন, খুব ঘুম পাচ্ছে। ওকে ওকে ঘুমাও, আপাতত এখন আর কোনো কাজ নেই, ডিস্টার্ব করবো না বলে ফোন কেটে দিল। লাইন কেটে দিয়ে তের পাশে বসে রইল জাংকুক। ফোন যে চোখ লেগে গেছে বুঝতেই পারেনি জাংকুক। তের হাতের উপর কপাল রেখে ঘুমিয়ে পড়েছে। 6:30 জাংকুকের ঘুম ভাঙলো। প্রতিদিনের রুটিন এটা। জাংকুক ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখে তে এখনো ঘুমাচ্ছে। ডান গালে হাত দিয়ে ঘুমিয়ে আছে, দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে। কাল রাতে তেকে মিষ্টি কালারের একটা ড্রেস পরিয়ে দিয়েছিল। জানালাতে রোদ এসে পড়ছে তের মুখের উপর। জাংকুকের মাথায় দুষ্ট বুদ্ধি আসলো। জানালার কাছে গিয়ে পর্দা সরাতেই তের মুখের উপর আলো এসে পড়ছে। মুখে আলো পড়তেই মুখের রিয়াকশনটা বদলে ফেললো। সাথে সাথে পর্দা টেনে দেয় জাংকুক। অন্ধকার পেতেই একটু নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়ে তে। জাংকুক আবার পর্দা সরাতেই তে মুখ বাঁকিয়ে অন্য পাশ ফিরে শুয়ে পড়ে। তা দেখে জাংকুক হেসে দেয়। আর বিরক্ত করবো না লক্ষ্মীটি, হাজার হলেও তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র বউ। জাংকুক গিয়ে তের পাশে বসে। তের পিঠে হাতের আঙ্গুল দিয়ে স্লাইড করতেই তে জাংকুকের কোমর জড়িয়ে ধরে। কোলবালিশের মতো আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ে তে। জাংকুকের পায়ের উপর পা তুলে দিয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে তে। জাংকুক মনে মনে ভাবছে, ঘুমিয়ে আছো বলে আমার এত কাছে এসেছো, কখনো কি তোমার মনে সবটা জায়গা আমি পাবো? আমায় ভালোবাসবে? জাংকুক তের হাত ধরে মনে মনে প্রমিস করলো, আমি তোমার মনে জায়গা করেই ছাড়বো। অলমোস্ট করেও ফেলেছি হয়তো। সার্ভেন্ট এসে ডেকে গেছে জাংকুককে ব্রেকফাস্ট করার জন্য। জাংকুক খাবার আনার জন্য নিচে যায়। এদিকে জিমিন তের বাবাকে 7-5-13 বুঝিয়ে ম্যানেজ করেছে। জাংকুক রুমে এসে তেকে না দেখে খুঁজতে লাগে। ওয়াশরুমে দরজা বন্ধ থাকায় বুঝতে পারে তে ওয়াশরুমে। কয়েকবার ডাকার পরেও তের কোনো সাড়া না পেয়ে জোরে জোরে ধাক্কা দিয়ে অবশেষে দরজা খুলে তেকে দেখে ভয় পেয়ে তে বলে চিৎকার দিয়ে তের কাছে ছুটে যায়। জাংকুকের চিৎকার শুনে নিচ থেকে জেসি ছুটে আসে। এসে দেখে তে ওয়াশরুমে পড়ে গিয়েছিল। জাংকুক কোলে করে রুমে নিয়ে আসে। ম্যাডাম কি হয়েছে স্যার? আপনি একটু গরম পানি নিয়ে আসবেন, তে একটু অসুস্থ। জাংকুকের কথা শুনে জেসি চলে যায় পানি গরম করতে। এক্সট্রিমলি সরি তে, আমার জন্য তোমার এত কষ্ট হচ্ছে। জাংকুক প্রাথমিক চিকিৎসা করে তেকে একটু শান্ত করল। এখন সকাল 9টা বাজে। এখানে ডাক্তার পাওয়া মুশকিল, কারণ জাংকুক তাদের বাংলা বাড়িতে এসেছে। এখান থেকে মেন শহরে যেতে 3-4 ঘন্টা সময় লাগে। জাংকুক নিজের হাতে তেকে খাবার খাইয়ে দিল। জাংকুক নিজের ফ্যামিলি ডক্টরকে ফোন দিল। হ্যালো আঙ্কেল। আরে জাংকুক, কি খবর? কোনো সমস্যা? একটু কথা বলতাম, সময় হবে? বলো। কারো কি শরীর খারাপ? না মানে কিভাবে যে বলি, দেখো সংকোচ করো না, কার কি হয়েছে বলতে পারো। মানে আঙ্কেল না মানে, বারবার জড়তায় আটকে যাচ্ছে জাংকুক, কিছুতেই বলতে পারছে না কথা বল। যাই হোক, জাংকুকে সব বলতে হবে, যা বলার যা ভাবার ভাবুক ডাক্তার আঙ্কেল। অবশেষে ডাক্তারকে সব বলে দিল জাংকুক। এটা তোমার থেকে আশা করছিলাম না। তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমি যে কোন স্টেপ নিতে বাধ্য হতাম। সে যাই হোক, তোমার ফোনে এসএমএস করে দিচ্ছি কি কি মেডিসিন নিতে হবে, ফার্মেসি থেকে নিয়ে নিও। জাংকুক গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। 1 ঘন্টা 30 মিনিটের রাস্তা পেরিয়ে একটা ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে নিল। জ্যাম না থাকায় তাড়াতাড়ি ফিরে এলো। রুমে এসে তেকে না দেখতে পেয়ে ভয় পেয়ে গেল জাংকুক। সকালের মতো ওয়াশরুমে পড়ে গেল না তো তে? ওয়াশরুম চেক করতে দেখতে পেল ওয়াশরুমে নেই তে। জাংকুক সার্ভেন্টদের ডেকে তের কথা জিজ্ঞেস করতে তারা বলল তেকে দেখেনি তারা। জাংকুক অস্থির হয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো, কোথাও পেল না। মনের মধ্যে ভয় কাজ করতে লাগলো। তে চলে যায়নি তো? এই শরীর নিয়ে কিভাবেই বা যাবে? গাড়ির চাবি নিয়ে যেই বেরোতে যাবে জাংকুক, তখনই কিছু একটা আওয়াজ পেয়ে থমকে যায়। একটু পিছিয়ে আসতেই তেকে বেলকনিতে দেখতে পেল জাংকুক কিছু একটা করছে আর একা একাই কথা বলছে তে। দেয়ালে হেলান দিয়ে তের কর্মকাণ্ড দেখতে থাকে জাংকুক। কি বুদ্ধি আমার বউটার, ভাবা যায়। মনে মনে কথাগুলো ভাবছে, কারণ তে বিছানার চাদর, জাংকুকের শার্ট সব একসাথে গিট দিচ্ছে। বেলকনির রেলিং এর সাথে বেঁধে নিচে নামার ধান্দা পাকাচ্ছে। জাংকুক ধীরে ধীরে বলল, কি করছে আমার বউটা? তে ফিসফিসিয়ে উত্তর দিল, পালাচ্ছি। তের মতো জাংকুকে ফিসফিস করে আবার বলে, কার থেকে পালাচ্ছ? কার থেকে আবার? চিটিংবাজ বরের কাছ থেকে। জাংকুক তের দিকে এগিয়ে গিয়ে বলে, কি বললে? চিটিংবাজ বর?
যাক, তাও মানলে তো আমি তোমার বস। যান দূরে যান, একদম কাছে আসবেন না। 18 ইঞ্চি দূরত্ব রেখে কথা বলবেন। ইস, আমার জানটা কি রোমান্টিক মুডে আছে গো। আমি আমার জানের জান হয়ে গেছি, ভাবতে কিরকম একটা ফিলিংস হচ্ছে। বলে চোখ টিপ মারলো জাঙ্কুক। হ্যাঁ, সব কত, জান বলিনি, জান বলেছি। ওই একই হলো। আর এসব কি করছো? কাবাডে মনে হয় একটা কাপড়ও রাখো নাই, এসব এখানে নিয়ে এসেছো। শাড়ি থাকলে কি আর কষ্ট করে এত সব কাপড় আনতে হতো? দুটো শাড়িতেই হয়ে যেত, এতক্ষণ আমি চলে যেতে পারতাম। ইনোসেন্ট মার্কা ফেস করে দেব বলে ওঠে, এসব স্টুপিড মার্কা বুদ্ধি কেমনে আসে তোমার মাথায়? কি বুদ্ধি মাথায় সব কাপড় একসাথে বেঁধে বেলকনি রেলিং এ বেঁধে পালাবে? বলেই কোলে তুলে নিল দেখে। এই কি করছেন কি? নামান, নামান, নামান। হাত পা ছোটাছুটি করতে থাকে। এই হাওয়াই মিঠাই নড়াচড়ে করে কোনো লাভ হবে না, শুধু শুধু তোমার এনার্জি নষ্ট হবে। আচ্ছা, সবসময় তো বাবা বাবা করো, বাবা আমাকে এত আদর করে, এটা ওটা কি এমন খাওয়ায়, ওইটা এমন হাওয়াই মিঠাইয়ের মতো কেন? আর হবেই না বা কেন? সারাদিন তো হাওয়াই মিঠাইয়ের পেছনেই দৌড়াও। দেখেন আপনার ফালতু কথা, আমার বাবা আমাকে খাওয়াই কি না খাওয়াই সেটা আপনাকে বলতে হবে না। আর হাওয়াই মিঠাই নিয়ে একটা বাজে কথা বলবেন না। আই লাভ হাওয়াই মিঠাই। ইস, আমি কেন হাওয়াই মিঠাই হইলাম না? বলতে বলতে পেটের উপর বসিয়ে দিল তেকে। হাতে ওষুধ নিয়ে তের দিকে বাড়িয়ে দিয়ে বলে, খেয়ে নাও। খাবো না আমি, আপনি যা বলবেন তাই শুনতে আমি বাধ্য নই। ওষুধটা খেতে বলেছি তোমার ভালোর জন্য। এত যখন আমার ভালো ভাবেন তাহলে প্লিজ তে ওষুধটা খেয়ে নাও, তারপর যা খুশি বলো আমাকে। খাবো না, খাবো না, কি করবেন? তের মুখের মধ্যে ওষুধ দিতেই তে দাঁতের দাঁত আটকে মুখ বন্ধ করে রাখে। মুখ খুলে বলছি তে। দুই গালে চাপ দিয়ে তেকে জোর করে ওষুধ খাইয়ে দেয় জাঙ্কুক। কি মনে হয় আপনার আমি মানুষ না? আমার কষ্ট হয় না? আপনার যখন যা মনে চাইবে তাই করবেন আমার সাথে। আপনি কষ্ট দিলেন, আবার আপনি সেই কষ্ট দূর করার জন্য ঔষধ খাইয়ে দিলেন। আপনি নাকি আমায় ভালোবাসেন, এই আপনার ভালোবাসার নমুনা? এই আমার ভালোবাসা? কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম, এর কারণ যদি খুঁজতে যাও তুমি দেখবে কিছুই তুমি খুঁজে পাচ্ছ না। অন্ধকারে তুমি কালো বিড়ালকে খুঁজছো, কিন্তু বিড়ালটি সেই ঘরে নেই। ভালোবাসাটি এমন। রুম থেকে চলে গেল জাঙ্কুক, কারণ তের চোখে চোখ রেখে কথা বলার সাহস নেই তার। সত্যি সে অপরাধী। ভালোবাসার মানুষকে হারানোর ভয়ে তাকে নিজের করে পেতে তার সাথে অন্যায় করে ফেলেছে, তাকেই কষ্ট দিয়ে ফেলেছে। এর কি কোনো ক্ষমা আছে? তে কি ক্ষমা করবে কখনো? জিয়ন জাঙ্কুক বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, ছোট বোন ছিল তাও হারিয়ে গেছে। আদৌ সে বেঁচে আছে কিনা তাও জানা নেই। স্টাডি কমপ্লিট করে নিজের বিজনেস সামলায়। জিয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র মালিক। কিছুক্ষণ পর জাঙ্কুক খাবারের প্লেট নিয়ে রুমে এসে দেখলো বাম পাশে ফিরে শুয়ে আছে তে। তে উঠো, খেয়ে নাও। তে সাড়া না পেয়ে তেকে টেনে তুললো জাঙ্কুক। তেকে দেখে বোঝা যাচ্ছে এতক্ষণ যাবৎ কেঁদেছে, চোখ মুখ ফুলে গিয়েছে। তেকে দেখে জাঙ্কুকের বুকে চিনচিন ব্যথা অনুভব হলো। প্লিজ আমাকে বাড়ি যেতে দিন, আমার বাড়ি যাব, বাবা মা চিন্তা করছে। তের চোখের পানি জাঙ্কুকের বুকে যেন তীরের মতো বিঁধলো। জাঙ্কুক তের দু চোখের পানি মুছে দিল। তের মাথাটা নিজের বুকে আগলে ধরলো। তুমি একটু সুস্থ হয়ে নাও, যত তাড়াতাড়ি সুস্থ হবে তত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে। আর সুস্থ হওয়ার জন্য খাবারগুলো খেয়ে ওষুধ খেয়ে নিতে হবে। তের মাথায় হাত বোলাতে বোলাতে জাঙ্কুক কথাগুলো বলে। তে এবার হেঁচকি তুলে কাঁদছে আর বলছে, আমি বাড়ি যাব, আমাকে যেতে দিন। কালকেই নিয়ে যাবো বাড়িতে, লক্ষ্মীটি আমার। আগে খেয়ে নাও। অনেক কষ্টে থেকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে জাঙ্কুক। কিন্তু তে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে। বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবা কোম্পানি জব করে, মধ্যবিত্ত পরিবার। জাঙ্কুকের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে তে। তেকে বিছানায় শুয়ে দিয়ে সোফায় বসে ল্যাপটপে কাজ করতে লাগলো জাঙ্কুক। জাঙ্কুকের কাজগুলো জমে আছে। সুগার সাথে কথা বলে অফিসের সব ঠিকঠাক আছে কিনা। জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড সুগা যেভাবে সেই কাজ। ফোন দিতেই সুগার ফোন ওয়েটিং দেখালো। শালা সারাদিন খালি প্রেম করা, জান্টু মান্টু বেবির সাথে কথা বলা, আর তার যে একটা বন্ধু আছে সে খেয়াল কি নাই। ফোনের স্ক্রিনে সুগার নাম দেখে বেবি তাহলে ছাড়লো সুগা বেবিকে। হ্যালো, আমার বেবিটা কি করছে? জাঙ্কুক আবার শুরু করলি তুই? সারাদিন বেবির খবর নিয়ে, আমি বেঁচে আছি কিনা তার খবর তো নিলি না। আরে ইয়ার কোল, আমি তো ফোন দেইনি তোর রোম্যান্সে ডিস্টার্ব হবে বলে। আমি কাবামে হাড্ডি হতে চাইনি। আফটার অল তুই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। আর রোম্যান্স আরো অনেক কথা বলে রেখে দিল ফোন। হঠাৎ তের দিকে চোখ গেল জাঙ্কুকের। গালে হাত দিয়ে ডান দিকে ফিরে শুয়ে আছে তে। কপালে কিছু চুল পড়ে আছে। সোফা থেকে উঠে বিছানায় গিয়ে বসলো তের পাশে। কপাল থেকে চুলগুলো সরিয়ে আলতো করে চুমু এঁকে দিল তের কপালে। হাত দিয়ে গালে স্লাইড করতে তে নড়ে চড়ে উঠলো। জাঙ্কুকের ইচ্ছে করছে তের ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিতে। তের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল জাঙ্কুক। পরের দিন সকালে তে আগে জাগনা পেল ঘুম থেকে। জাঙ্কুক এমন ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রয়েছে যে নড়তেও পারছে না।
জাঙ্কুকের চুলগুলো কপালে লেপ্টে আছে, দেখতে মায়াবী লাগছে, কিউটের কন্টেনার যেন। জাঙ্কুকের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হাসি দিয়ে জাঙ্কুকের কপালে থাকা চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে দিল তে। জাঙ্কুককে নিজের থেকে ছাড়িয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল তে। ফ্রেশ হয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে নিজেকে ঘুরে ঘুরে দেখছে তে। গলায় চোখ পড়তে মনটা খারাপ হয়ে গেল তের, কারণ গলায় বাইটের দাগ কালচে হয়ে আছে। হঠাৎ পিছন থেকে কারো হাতের স্পর্শ পেল তে। বুঝতে বাকি রইল না এটা জাঙ্কুক। দিকে ঘুরিয়ে দাঁড় করালো জাঙ্কুক। তের থুতনি ধরে তের মুখটা উপরে তুললো জাঙ্কুক। তের ঘাড়ে বাইটের জায়গায় ডিপলি কিস করলো। সাথে সাথে চোখ বন্ধ করে জাঙ্কুকের টি শার্ট খামচে ধরে তে। ইস, আমার লজ্জাপতিতে লজ্জা স্ট্রবেরি হয়ে গেছে। এখন যদি কিছু হয়ে যায় আমায় কিন্তু দোষ দিতে পারবে না। নিজেকে জাঙ্কুকের থেকে ছাড়িয়ে নিল। যান, ফ্রেশ হয়ে আসেন তাড়াতাড়ি। কেন গো সোনা, কোনো প্ল্যান আছে নাকি? আছে তো, আজ আমরা বাড়ি ফিরবো সেই প্ল্যান। তের মুখে বাড়ি ফেরার কথা শুনেই জাঙ্কুকের মন খারাপ হয়ে গেল। কি হলো, যান ফ্রেশ হয়ে আসেন। জাঙ্কুক ফ্রেশ হয়ে এসে সোজা নিচে চলে গেল। নিচে নামতেই জেসি জাঙ্কুকে উদ্দেশ্য করে বলে, স্যার একা এলেন যে, ম্যাডাম আসবে না? ম্যাডাম কেমন আছে? আমাদের খাবারটা উপরে নিয়ে যাব। হ্যাঁ, তোমার ম্যাডাম এখন আগের থেকে ভালো আছে। জেসি খাবার প্লেটে সার্ভ করতেই খাবার নিয়ে উপরে চলে গেল জাঙ্কুক। রুমে এসে দেখতে পেল না জাঙ্কুক। খাবারের প্লেট রেখে বেলকনিতে গেল। বেলকনির রেলিং ধরে বাইরের দিকে তাকিয়ে আছে তে, হয়তো প্রকৃতির মাঝে কিছু খুঁজে বেড়াচ্ছে। জাঙ্কুক চুপচাপ তের পাশে গিয়ে দাঁড়ালো আর মনে মনে ভাবতে লাগলো, যেভাবে তুমি প্রকৃতির দিকে গহীন দৃষ্টিতে তাকিয়ে আছো, যে ভাবনায় বিভোর আছো, সেই ভাবনা নিয়ে গভীর দৃষ্টিতে যদি একবার আমার চোখের দিকে তাকাতে, ঠিক আমার ভালোবাসা উপলব্ধি করতে পারতে। তের কথায় নিজের ভাবনার জগৎ থেকে ফিরে এলো জাঙ্কুক। একি, আপনি কখন আসলেন? আমি বুঝতেই পারিনি। যদি বুঝতে তাহলে আর। বলেই দীর্ঘশ্বাস ফেললো জাঙ্কুক। খাবে এসো বলেই রুমে চলে গেল জাঙ্কুক। জাঙ্কুকের যাওয়ার পানে তাকিয়ে রইল তে। রুমে যেতেই সোফায় বসিয়ে দিল তেকে। তের মুখের সামনে খাবার ধরতেই, আমি হাত দিয়ে খাবো প্লিজ, আমি খাইয়ে দিই। তে মাথা নেড়ে হ্যাঁ বলল। জাঙ্কুক এমন ভাবে বললো যে না করার উপায় নেই। তেকে 2 বার খাইয়ে দিবার পর আবার যখন খাবার মুখে তুলে দিবে, তখন জাঙ্কুকের হাত ধরে ফেললো তে। জাঙ্কুকের হাতটা ঘুরিয়ে জাঙ্কুকের মুখে খাবার তুলে দেয়। খুশিতে জাঙ্কুকের চোখ ছলছল করছে। চোখের 2 পাতা এক করলে টুপ করে পানি গড়িয়ে পড়বে। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই তে ঝাঁপিয়ে পড়লো জাঙ্কুকের বুকে, এক হাতে জড়িয়ে ধরে তেকে। গাড়িতে বসে তে আর জাঙ্কুক দুজনেই চুপচাপ। জাঙ্কুকের বুকে তীব্র থেকে তীব্রতর ব্যথা অনুভব হচ্ছে। চোখ দুটো ছলছল করছে, যে কোনো সময় বৃষ্টি হয়ে নামতে পারে। তে বাইরের দিকে তাকিয়ে আছে। আকাশটা মেঘলাময়, মনে হচ্ছে বৃষ্টি হবে। এই বৃষ্টির দিনেই জাঙ্কুকের সাথে তের প্রথম দেখা। ইস, পুরো ভিজে গেলাম, এখন কি হবে? স্কুটি পার্কিং করতে করতে তে বলে উঠলো, ধুর, ভাল লাগে না। আজ অফিসের প্রথম দিন, ভাবছি নিজেকে পরিপাটিভাবে প্রেজেন্ট করব। হ্যালো মিস হোয়াইট পরি, এখানে বকবক না করে অফিসের ভিতরে যান, না হলে পুরো ভিজে যাবেন। তে পিছনে তাকিয়ে দেখে কালো গাড়ির সাথে হেলান্তে দাঁড়ানো একটা ছেলে। তার ড্রেস আপ সব কালো, ইভেন ছাতাটাও কালো। এখন নাইজেরিয়ান রে, কালোর গোডাউন। ধন্যবাদ আপনাকে, তবে আমাকে নিয়ে না ভাবলেও চলবে আপনার। আপনি আপনার কাজে যান, আর আমি কোনো হোয়াইট পরি না। আমার নাম তে। কি মেয়ে রে বাবা, ভালো কথা বললাম, তাও কি অ্যাটিটিউড। তের যদি ইচ্ছা হয় তাহলে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে পারে বলেই ছেলেটি চলে গেল। ওই কালোর গোডাউন, আমার কি পাগলে ধরেছে? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজবো? বিড়বিড় করে তে কথাগুলো বলে দূরে অফিসের ভিতরে চলে গেল। কেবিনে গিয়ে বসতে সুগা এলো। সুগা এখানে অফিসের ম্যানেজার পদে জব করে। তে, তুমি তো ভিজে গেছো, টিস্যু দিয়ে আপাতত মুছে নাও। ঠিক আছে ভাইয়া। সরি স্যার। ইটস ওকে, তুমি যেটাতে কমফোর্টেবল ফিল করো সেটাই বলো। ঠিক আছে। তুমি স্যার ডাকছে, দেখা করে আসো। সোজা গিয়ে ডান দিকে। থ্যাঙ্কস ভাইয়া। ইটস নট ফেয়ার, আমাকে না ভাইয়া ডাকো। ভাইয়াকে কেউ থ্যাঙ্কস বলে? তে মিষ্টি হেসে স্যারের কেবিনের দিকে হাঁটা দিল। তের বেস্ট ফ্রেন্ড জিমিনের লাভার সুগা। সেই সুবাদে সুগাকে ভাইয়া বলে ডাকে তে, আর সুগার রেফারেন্সে তের চাকরিটা। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম। এটা তো সেই ছেলেটা, ইনি তাহলে জিয়াং জাঙ্কুক, মানে এই অফিসের বস। ইউ আর অ্যাবসলিউটলি রাইট মিস হোয়াইট পরি। উপস, তে। সরি স্যার। বাট হোয়াই? আসলে স্যার তখন তো তেমন কিছুই বলিনি। ইটস ওকে। আচ্ছা, তোমার নাম কি? দেখ নাইজেরিয়ান ঢং, আমার নাম জানে না, কে বলে ডাকলো। তাহলে কোন গান্ডার ভূতে? পুরো নাম তো জানি না, পুরো নাম জিজ্ঞেস করেছি। এই নাইজেরিয়ান নিশ্চিত ওই গান্ডার মনোবিজ্ঞানী ছিল আগের জন্মে। কিন্তু নামটা তোমার মতোই। প্রশংসা করো নাকি অপ্রশংসা বুঝলাম না। মাথা চুলকে তে বলে ওঠে, দুটোই করেছি।
তের কথাটা বিড়বিড় করে বলেও একটু জোরেই বলে ফেলেছে, যার কারণে জাঙ্কুক শুনে ফেলেছে। নিজের কেবিনে বসে একা একাই বকবক করছে তে। বকবক না করে কাজে মন দাও। কথাটি শুনে তে সাথে সাথে সামনে তাকিয়ে জাঙ্কুকে দেখে চোখ ছানা পড়া। মনে মনে ভাবে, এই উগান্ডার মনোবিজ্ঞানের জন্য একটু শান্তিও বানাই রে। অফিস শেষে বাড়ি ফিরে তে, মা খুব ক্ষুধা পেয়েছে, খেতে দাও। তের মা কিমসক জিন দেখে খাবার দিতে দিতে বলে ওঠে, অফিসে প্রথম দিন কেমন কাটলো? ভালো, সুগা ভাইয়া ছিল বলে কোনো সমস্যা হয়নি। সুগা না থাকলে তোর আবার চাকরি কে দিত রে? এখনো অনার্সই কমপ্লিট করিস নাই। দেখতে তোর চাকরিটা না করলেও চলতো। যদিও তুই চাকরিটা করবি বলে ঠিক করেছিস, পড়ালেখার যেন কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখবি। হ্যাঁ মা, এত চিন্তা করো না তো। পরের দিন সকালে তে বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে তার স্কুটি নিয়ে। অফিসে আসার পর সবার নজর তের দিকে। জাঙ্কুক অফিসে আসতেই খেয়াল করলো সবার নজর একদিকে স্থির হয়ে আছে, বিশেষ করে ছেলেদের। সবার নজর অনুসারে জাঙ্কুকও সেদিকে তাকালো। তাকে 440 ভোল্টের শক খেলো। হালকা আকাশি কালারের চুড়িদার পরেছে তে, চোখে গাঢ় কাজল, হালকা লিপস্টিক আর চুলগুলো বেনি করে সামনে আনা। ব্যাস এতটুকুই। সিম্পল সাজার মধ্যে গর্জিয়াস লাগছে তেকে। সব থেকে আকর্ষণীয় তের গালের কালো তিলটা। ফর্সা গালে কালো তিলটা সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে দ্বিগুণ। তে নিজেকে দেখতে ব্যস্ত, সব ঠিকঠাক আছে কিনা, মানে জামা কাপড় না ঠিক আছে কিনা। সব তো ঠিকই আছে, জায়গার জিনিসগুলো জায়গাতেই আছে। তাহলে কি হচ্ছে কি এখানে? একটু রেগেই বললো কথাটা, তবে তার দৃষ্টি তের দিকে স্থির রেখে। কি হলো স্যার, আমার দিকে তাকিয়ে বললো কেন কথাটা? সরি স্যার, যে যার ডিস্কে যান রাইট নাও। ওকে স্যার। সবাই চলে যাওয়ার পর জাঙ্কুক বলে, মন দিয়ে কাজ করো কেমন, বলে নিজের কেবিনের দিকে হাঁটা দিল জাঙ্কুক। মন দিয়ে তো কাজ করব, কিন্তু এখানে আমার একদম একা একা লাগে। কোনোভাবে কি ম্যাডাম আমায় মিস করছিলেন? পিছনে ঘুরে জিমিনকে দেখে খুশি হয়ে গেল তে। কতদিন হলো তোকে দেখি না, মিস ইউ। আমিও তো। এক মিনিট, তুই আমার জন্য এসেছিস নাকি তোর সুগার জন্য এসেছিস? মানে না, মানে তোদের দুজনের জন্যই, ট্রাস্ট মি। আচ্ছা ঠিক আছে। জিমিনের তে কিছুক্ষণ কথা বলার পর জিমিন সুগাকে নিয়ে বেরিয়ে গেল, আর তে নিজের কাজে মন দিল। 30 মিনিট পর লিসা এসে তেকে বলে, স্যার ডাকছে তোমাকে। আমায় ডাকছে এখন? যাও গিয়ে দেখা করে এসো। তে জাঙ্কুক কেবিনের দিকে যাচ্ছে আর বুকের ভিতর ধুকপুক করছে। ধুর, ভাল লাগে না। এমন কেন লাগছে? আমি কি ভয় পাচ্ছি? ভয়কে জয় করতে আসবো স্যার। এসো। স্যার আমায় ডেকেছিলেন, কি দরকার বলুন? এক্সকিউজ মি, তুমি কি দরকার ছাড়া ডাকতে পারি না? পারেন। মাথা নিচু করে বলে ওঠে তে, ইউ আর লুকিং সো বিউটিফুল। তে কেবল একটু ভাব নিবে তার আগেই এই কথাটা কেউ তোমাকে বলেছে? মানে কেউ না বলেও আমি বলতে চাই, ইউ আর লুকিং বিউটিফুল। স্যার কাজ না থাকলে আমি কি যেতে পারি? এই মেয়ে, এত সুন্দর কমপ্লিমেন্ট করলাম, তার জন্য যে ধন্যবাদ দিতে হয় এইটুকু জানো না? কি ফকির রে বাবা, যে ধন্যবাদ নেবে। অনেক 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 ধন্যবাদ আপনাকে স্যার, আর আমি জানি আমি দেখতে সুন্দর। একটু ভাব নিয়ে বলে উঠেতে। হয়েছে, আর ভাব নিতে হবে না। আর শোনো, নেক্সট টাইম থেকে এত সেজে গুজে আসবা না। অফিসে আসো কাজ করতে, কোনো সুন্দর প্রতিযোগিতায় অংশ নিতে নয়। সো বি কেয়ারফুল। তে কেবিনে বসে ভাবছে, আচ্ছা আমি কি খুব বেশি সেজে এসেছি? কই না তো, একটুই তো। এভাবেই কেটে গেল 7 দিন। স্যার ফাইলগুলো চেক করা শেষ। ফাইলগুলো জাঙ্কুকের দিকে এগিয়ে দিয়ে বলে তে। ফাইলগুলো হাতে নিয়ে দেখতে থাকে আর ফাঁকে ফাঁকে তের দিকে তাকায়। তের মুখ দেখে বোঝা যাচ্ছে তে বেশ বিরক্ত হচ্ছে। তেকে আরেকটু বিরক্ত করার জন্য জাঙ্কুক বলে, আমার জন্য কফি নিয়ে এসো। মানে? এত অবাক হওয়ার কিছু নেই, কফি খেতে চেয়েছি, অন্য কিছু না। তুমি আমার এমপ্লয়ি, বসের জন্য কফি করে আনতেই পারো। হ্যাঁ তা তো পারি, বসের জন্য শুধু কফি কেন, ধনেপাতার জুস, করলার জুস, চিরতার জুস এসব করতে পারি। বকতে বকতে কেবিনে ঢোকার সময় দরজার সাথে লেগে মাথায় ব্যথা পেল তে। আসতে পারি স্যার? আসেন। কপালে হাত বুলাতে বুলাতে ভেতরে গেল তে। এই নিন আপনার কফি। জাঙ্কুক কফি হাতে নিয়ে তো স্পিচলেস হয়ে গেছে, কারণ ব্ল্যাক কফি। জাঙ্কুক সবসময় ব্ল্যাক কফি খায় না, যখন কাজের চাপ বেশি থাকে বা কোনো কিছু নিয়ে ডিস্টার্ব থাকে তখন। আপনার ফেভারিট কফি স্যার। তুমি জানলে কি করে? জানি। আর তাছাড়াও আপনাকে দেখলেই বোঝা যায়। মানে কিভাবে? মানে হচ্ছে প্রথম দিন থেকে দেখছি আপনার ড্রেস আপ থেকে গাড়ি পর্যন্ত ব্ল্যাক, তাহলে নিঃসন্দেহে আপনার ব্ল্যাক কফি ফেভারিট। ইউ আর অ্যাবসলিউটলি রং, কারণ আমার ব্ল্যাক কফি ফেভারিট নয়। খাই, তবে যখন আমি ডিস্টার্ব থাকি তখন, কিন্তু এই ব্ল্যাক কফি এখন আমার দরকার। স্যার আপনি কি কোনো কারণে ডিস্টার্ব ফিল করছেন? জি না ম্যাম, আপনি এখন আপনার ডেস্কে যান। অফিস ছুটির পর তে হেঁটে হেঁটে বাসায় ফিরছে। হঠাৎ একটা গাড়ি ব্রেক করলো তের সামনে। তের সামনে গাড়ি ব্রেক করাতে তে অনেকটা ভয় পেয়ে যায়। পরিচিত কারো কণ্ঠের আওয়াজ পেয়ে কিছুটা স্বাভাবিক হয়। হোয়াইট পরি হেঁটে কেন, স্কুটি কোথায়? অসুস্থতায় রেস্ট নিচ্ছে। কে অসুস্থ?
আরে আমার স্কুটি। ও হোয়াট? এ তো হোয়াটের কি আছে? না কিছু নাই তো, এর সাথে বকবক করে লাভ নেই। তোমার আপত্তি না থাকলে আমি তো জাঙ্কুকে থামিয়ে দিয়ে তে বলে উঠি, নো থ্যাঙ্কস। থ্যাঙ্কস ফর হোয়াট? আমাকে বাড়ি পৌঁছে দিতে চাইছেন তাই। আসি স্যার, বাই। বাই। কি মেয়ে বাবা, কি অ্যাটিটিউড, বস্তা বস্তা। এই জাঙ্কুকের গাড়িতে জাঙ্কুকের পাশে বসার জন্য কত মেয়ে পাগল, আর এই মেয়ে সে চান্স পেয়েও আমাকে ইগনোর করলো। তাও আর কিছু না ভেবেই গাড়ি স্টার্ট দিল। বাড়ি ফিরতেই জাঙ্কুক সারপ্রাইজড তার নানুমণিকে দেখে। যেই নানুমণিকে জড়িয়ে ধরার জন্য পা বাড়ালো, হঠাৎ কথা রেখে যেন ঝড়ের গতিতে কেউ এসে জড়িয়ে ধরলো জাঙ্কুককে। জাঙ্কুকের মেজাজ খারাপ হয়ে গেল, কারণ এমন চিপকে টাইপের মেয়ে তার একমাত্র মামাতো বোন লিসা ছাড়া আর কেউ না। লিসাকে নিজে থেকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে দিল জাঙ্কুক। এক ধাক্কাতে 2-3 কদম পিছিয়ে গেল লিসা। উফ জাঙ্কুক, তোমায় যা লাগছে না, কি কিউট, কি অ্যাটিটিউড, কি স্টাইল। বারবার আমি তোমার লুকে ফিদা। শাট ইওর মাউথ। আর আমি কি তোর থেকে বয়সে ছোট যে আমি জাঙ্কুক বলে ডাকিস? ভাইয়া ডাকবি আমায়? কি যে বলো না, আজ বাদে কাল আমার। লিসাকে আর বলতে না দিয়ে নানামণি বলে ওঠে, লিসা থামবি তুই? কেবল আমার নানা ভাই অফিস থেকে আসলো আর তুই বকবক শুরু করে দিলি। ননস্টপ রেডিও। নানুমণি তুমি কেমন আছো? জাঙ্কুক নানুমণিকে জড়িয়ে ধরে বললে, আমি খুব ভালো আছি, তুই কেমন আছিস নানা ভাই? তোমাকে দেখলে কি খারাপ থাকা যায়? কি বাজে চয়েস, এই বুড়িকে দেখে নাকি খারাপ থাকা যায় না। তাহলে আমার দিকে তাকালে তো তুমি পৃথিবীর সবার থেকে বেশি ভালো থাকবে। কিন্তু কি আর করার, তোমার কপাল খারাপ। আমার দিকে তো তেমন ভাবে তাকাও না। অবশ্যই তো তোমার কোনো দোষ নেই, এখানে আমারও দোষ নেই। দোষ তো আমার রূপের, সবাই তাকানোর সাহস পায় না। মনে মনে আকাশ কুসুম ভেবে চলেছে লিসা। হঠাৎ কারো তুরির শব্দে নিজের ভাবনা থেকে ফিরলো লিসা। কিরে ননস্টপ রেডিও, চুপ কেন? নানা ভাই তুমি গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও। মা, ও মা, বাবা আসবে কখন? এই নিয়ে কয়বার জিজ্ঞেস করলি বলতো? না মানে আমার স্কুটি ঠিক হয়ে যাবে তো? স্কুটির কি করোনা হয়েছে যে এত চিন্তা করছিস? কারো করোনা হলে মনে হয় চিন্তা করে না। কি সব বলছো, ভালো লাগে না। জাঙ্কুক ফ্রেশ হয়ে টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বের হয়ে আরেক দফা অবাক হলো, কারণ লিসা কফির মগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে কি চাই? তোমাকে। কোর লাগা চোখে জাঙ্কুকে দিকে তাকিয়ে বলে উঠে লিসা, কি? না আসলে তোমাকে কফি দিতে আসছিলাম। সার্ভেন্টরা কি সবাই ছুটিতে? কই না তো। তাহলে তুই কেন কফি নিয়ে এলি? আমি তোমার জন্য নিজের হাতে কফি বানিয়ে এনেছি, প্লিজ খাও। আমায় কি পাবনা ফেরত পাগল পাইছিস? তোর বানানো কফি খাবো আমি? কি করি আইডিয়া। আচ্ছা খাবো। তুই কি চেক করে নিয়েছিস কফি? সব ঠিকঠাক আছে তো? না চেক করে নাই, আমি 110% শিওর যে সব ঠিক আছে। কেমনে শিওর হলে? জাদুটা তো জানিস নাকি? কি যে বলো না, যদি জাদু জানতাম তাহলে কি তুমি আমি এত ডিস্টেন্সে দাঁড়িয়ে থাকতাম? তা তো ঠিক বলেছিস, তাহলে তো আমার গলায় ঝুলে থাকতে। তুই একটু খেয়ে দেখ সব ঠিক আছে কিনা। লিসা তো হেব্বি খুশি, জাঙ্কুকের কফি থেকে কফি খেয়ে দেখতে বলেছে, তা আবার জাঙ্কুক নিজে। লিসা কফিতে এক চুমুক দিতেই মুখটা বাংলার স্বাদ বানিয়ে ফেলেছে, যা বাঁধিয়ে রাখার মতো। জাঙ্কুক অনেক কষ্টে নিজের হাসি সংযত করে। কিরে তোর মুখটা তো কিউট হলো কেন? নিশ্চয় কফিটা খেতে টেস্টি হয়েছে। হবেই না বা কেন, তুই তো ভালোবেসে বানিয়েছিস কফিটা। লিসা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে কফির মুখটা নিয়ে চলে গেল। জাঙ্কুক হেসে অস্থির, কারণ যা মুখ বানিয়েছে লিসা দেখার মতো। পরের দিন সকালে জাঙ্কুক রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামছে। লিসা তো হা করে আছে, এবং কি বাসার সব সার্ভেন্টরাও। হোয়াট এ লুক, এগেইন ক্রাশড। জাঙ্কুক মুচকি হেসে টেবিলে গিয়ে বসলো। নানামণির সাথে ব্রেকফাস্ট করে অফিসের জন্য রওনা হলো। আসার আগে লিসার মাথায় হালকা টুকা দিয়ে বলে, কিরে স্ট্যাচু হয়ে আছিস কেন? খেয়ে নে, হা করে থাকলেই খাবার উড়ে উড়ে মুখে যাবে না। অফিসের সবাই নিজেদের কাজ বাদ দিয়ে দাঁড়িয়ে আছে অফিসে ঢোকার মেন ডোরের দিকে। কি ব্যাপার, সবাই তো সাইলেন্ট কেন? এই সময় তো রাক্ষসটা আসবে, তাই হয়তো। গুড মর্নিং এভরিওয়ান। তে পিছনে তাকিয়ে অবাক থেকে অবাকের চূড়ান্ত পর্যায়ে। নিজের চোখে আজ সন্দেহ হচ্ছে তাই নিজের হাতে নিজের চিমটি কাটলো। এটা কি করে সম্ভব? জিয়ন জাঙ্কুক, তাও আবার এই লুকে। আয় হাই কি লাগছে। না এসব আমি কি ভাবছি? আমার তো অন্য কোনো ছেলের দিকে তাকানোটা জায়েজ না। হ্যালো গাইস, এভাবে তাকিয়ে আছো কেন? আই নো আমি দেখতে স্মার্ট, হ্যান্ডসাম, ক্লাস বয়, তাই বলে এভাবে নজর দিবে আমার দিকে? তের সামনে এসে জাঙ্কুক বলে ওঠে, আর ইউ ওকে? জাঙ্কুক মুচকি হেসে নিজের কেবিনে চলে গেল। সবাই জাঙ্কুকের দিকে এমন অবাক হয়ে তাকিয়েছিল, কারণ জাঙ্কুক পিঙ্ক কালারের শার্ট পরেছে। এই প্রথম কালো কালার বাদে কোনো ড্রেস পরেছে। জাঙ্কুকের ড্রেস, রিস্ট ওয়াচ, সানগ্লাস, ইভেন গাড়িটাও কালো। সবকিছুতে কালো থাকবেই থাকবে। তে যেদিন থেকে অফিসে জয়েন করেছে, জাঙ্কুককে কালো কালার ছাড়া অন্য কোনো কালারের ড্রেস পরতে দেখেনি। মিস ম্যাচিং আজ থুরি, মিস্টার ম্যাচিং আছে পিঙ্ক কালারে, একদম ফাটাফাটি লাগছে। আসতে পারি স্যার? ফাইজলামের একটা লিমিট থাকে সুগা,
তোকে কতবার বলেছি নো ফর্মালিটি, আমাদের সম্পর্কটা শুধু বন্ধুত্বের। একটু রেগেই বলে ওঠে জাঙ্কুক, জাস্ট কিডিং। আর হবে না, সরি। ঠিক আছে, দাঁড়িয়ে আছিস কেন? বসার জন্য কি ইনভিটেশন কার্ড পাঠাতে হবে? পাঠালে মন্দ হয় না। আজকে দিনের বেলায় ভুল করে চাঁদ উঠেছে নাকি? হঠাৎ সুগার এমন কথায় জাঙ্কুক কনফিউজড হয়ে যায়। মানে কিসব আবল তাবল বকছিস? তোকে একদম পিঙ্ক চার্ম লাগছে। তোর ওই কালো কালারে তোকে কেমন যেন রাগি মুডি লাগে। তা হঠাৎ এমন কালার চেঞ্জ? এমনি আর কি, তোর অবস্থা তো দিনে দিনে নাজেহাল হচ্ছে। আর বলিস না দোস্ত, এই হেয়ার স্টাইল ওর পছন্দের। এই যেমন গায়ে শার্ট দেখছিস, এটা ওর পছন্দের। কি বাজে কালার, লাল কালার একদম আমার ভালো লাগে না। এই লাল কালার মেয়েদের ঠোঁটে ভালো লাগে, আমার গায়ে না। তো বলতে লাল কালার ভালো লাগে না? বেশি পাম দিতে গিয়ে বাজেভাবে ফেসে গেছি। দেখেছিস, কাজের কথা বলতে এসে অকাজের কথাই বলে চলেছি কখন থেকে। বল। নেক্সট মান্থে এসআর কোম্পানির সাথে যে মিটিং আছে সেটা আমাদের প্রেজেন্টেশনের উপর নির্ভর করছে। আর এই ফাইলগুলো দেখে নিস। তে ডেস্কে বসে কাজ করছিল। জাকব ফোন দিয়ে তাকে নিজের কেবিনে ডেকে পাঠালো। স্যার ডেকেছেন আমায়? হ্যাঁ। কেন ডেকেছেন স্যার বলুন? আমার সামনে তুমি বসিয়ে রাখবো, তাই। কোনো আপত্তি আছে? মানে সিট। পাগলা ধরেছে নাকি? সত্যি সত্যি নিজের সামনে বসিয়ে রাখবে নাকি? আমাকে ধরে নাই, তোমায় ধরেছে। মানে আমাকে ডিকশনারি ভাবো যে তোমার সব মানের উত্তর আমি দেব? কি তেরা রে বাবা, সোজা কথা সোজাসুজি বললেই তো হয়। বসতে বলেছিলাম। বসছি স্যার। ভয়ে ভয়ে কথাটা বলে তে বসে পড়ে। এই নিন ফাইলগুলো চেক করেন। এই কথাটা আগে বললেই তো হতো। তে মিনমিন করে বলে ওঠে, আগে বলতে চেয়েছিলাম কিন্তু আপনি ঘেটে দিয়েছেন সব। আপনি কি দই যে ঘেটে ভুল করে দিয়েছি? এই মেয়ে তুমি পাগল বানিয়ে ছাড়বে। উফ। তে ফাইলগুলো চেক করছে আর বারবার এদিক ওদিক তাকাচ্ছে। জাঙ্কুক বিষয়টা নোটিস করলো। তে হয়তো আনিজি ফিল করছে, করবেই বা না কেন। তেকে নিজের কেবিনে বসিয়ে রেখেছে জাঙ্কুক। সামনে বসে কাজ করতে ভয় প্লাস আনিজি দুটোই জেগে বসেছে তের মস্তিষ্কে। কি হয়েছে? জেগে ব্রু নাচিয়ে বলে। তে মাথা নেড়ে বলে, কিছু না। 30 মিনিট পর, স্যার হয়ে গেছে। কি কি মানে? এই ফাইলটা চেক করা হয়ে গেছে। জাঙ্কুকের দিকে ফাইলটা এগিয়ে দিয়ে বলে তে। জাঙ্কুক ফাইল দেখছে আর বারবার তের দিকে তাকাচ্ছে। তে তো ঘাবড়ে গেছে, মনে মনে বলছে, আল্লাহ কোনো ভুল করলাম না তো? ভুল হলে তো আমাকে উইদাউট ওয়াটার ধুয়ে দিবে। স্যার সব ঠিক আছে তো? ভয়ে ভয়ে তে বলে, ঠিক আছে। নেক্সট মান্থের ফার্স্ট উইকে প্রেজেন্টেশন আছে, প্রেজেন্টেশনটা তুমি করবে। কি? না আমি পারবো না। পারবে, আমি তোমায় গাইড করবো এই কয়েকদিন। আর অনেক টাইম আছে নেক্সট মান্থ। নেক্সট মান্থের ফার্স্ট উইক কি আরো অনেক বছর বাকি আছে নাকি? আছে তো মাত্র 9 দিন। ইনাফ টাইম আছে, এতেই হবে। অফিস ছুটির পর বাড়ি ফেরার পথে জাঙ্কুক আপন মনে ড্রাইভ করছে আর গান শুনছে। হঠাৎ রাস্তার পাশে একটা বেঞ্চে চোখ পড়লো। তেকে একটা বেঞ্চে বসা দেখতে পেল। সাথে ছোট ছোট কয়েকটা বাচ্চা বসে আছে তের সাথে, হয়তো কিছু একটা খাচ্ছে আর হেসে লুটেপুটে খাচ্ছে। জাঙ্কুক ভেবে পাচ্ছে না এত বড় একটা মেয়ে এই ছোট ছোট বাচ্চাদের সাথে কি করছে। কি এমন কথা বলছে বাচ্চাদের সাথে, যেন হাসিতে বাদ মানছে না। নিজের কৌতূহলের বশে গাড়ি থেকে নেমে এগিয়ে গেল তের দিকে। তের কিছুটা সামনে গিয়ে তো আরো কৌতূহল বেড়ে গেল, কারণ তে কিছু একটা খাচ্ছে বাচ্চাদের সাথে। না জানি কত মজা খেতে এই খাবারটা। দেখে দেখে তাই মনে হচ্ছে জাঙ্কুকের। জাঙ্কুকের নজর পড়ে তের হাসির দিকে। তের হাসি দেখে জাঙ্কুক ঘোর লাগা চোখে তের দিকে তাকিয়ে থাকে। তে হাসতে হাসতে সামনের দিকে তাকিয়ে ভূত দেখার মতো চমকে ওঠে। আপনি এখানে? জাঙ্কুক তের প্রশ্নে একটু অপ্রস্তুত হয়ে যায়। না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম, বাচ্চাদের দেখে এগিয়ে আসলাম। জাঙ্কুক ডাহা মিথ্যা কথা বলে বসে। তে মনে মনে, বিশ্বাস করব? ট্রাস্ট মি। ধুর ছাই, মনে মনে কথা বলার শান্তি নেই। আপনি বাচ্চা পছন্দ করেন? বাচ্চাদের সাথে খেলতে পছন্দ করেন? পাগল নাকি? একদম না। না মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তোমার হাতে ওটা কি? কোন দেশ থেকে টপকে পড়েছেন বলেন তো? এত জনপ্রিয় একটা খাবারের নাম জানেন না? এটা জনপ্রিয় খাবার? তা নয় তো কি, এটা হচ্ছে হাওয়াই মিঠাই। হোয়াট? এই তোমার জনপ্রিয় খাবারের নামে ছিরি? নামটা যেমন মিষ্টি, খেতেও তেমন মিষ্টি। এনে খেয়ে দেখো। তুমি খাও, এসব চিপ খাবার আমি খাই না। হোয়াট এভার। ফিরবে কখন? এই তো একটু পর। 7 দিন পর। এই কয়দিন জাঙ্কুক থেকে গাইড করেছে প্রেজেন্টেশনের জন্য। তে নিজেও অনেক হার্ডওয়ার্ক করেছে। যে করেই হোক ডিলটা ফাইনাল করতে হবে। এত বড় একটা দায়িত্ব পেয়েছে, তা যথাযথভাবে পালন করতে হবে। জাঙ্কুক সব স্টাফকে ডেকে বুঝিয়ে দিয়েছে ক্লায়েন্ট মিটিং এ সব কাজ কিভাবে সব হ্যান্ডেল করতে হবে। আর একটা কথা, আজ 3 তারিখ, 5 তারিখ শনিবার কিন্তু মাস্ট বি সবাই অফিস ড্রেস পরে আসবে। জি স্যার। শুধু একজন বাদে। তে চেঁচিয়ে বলে ওঠে, অসম্ভব, আমি পারবো না। তে এমন আচরণে সবাই অবাক। হোয়াট হ্যাপেন্ড?
কি বলছেন কি? আমি অফিসের কোনো ড্রেস পরতে পারবো না। তোমার থেকে জিয়ন জাঙ্কুক পারমিশন চাইনি, অর্ডার করেছে। গট ইট? তে মনে মনে বলে, এছাড়া লুচ্চু কয় কি? আমি কি শার্ট আর শর্ট স্কার্ট পরবো? ওটাকে নাকি অফিস ড্রেস বলে। এসব পড়তে আমার বই গেছে। অফিসের সব ক্লায়েন্টলে ব্যস্ত। তে এখনো অফিসে এসে পৌঁছায়নি। জাঙ্কুক তো রেগে ফায়ার। তেকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেটাতে ওর কোনো পাত্তাই নেই। অলরেডি 15 মিনিট লেট তে, তাই বাধ্য হয়েই জাঙ্কুক মিটিং শুরু করলো। মিটিং রুমের দরজা খুলতেই জাঙ্কুক সব ক্লায়েন্টদের সবার মুখ হা হয়ে গেছে। স্যার, সত্যি আমি খুব দুঃখিত লেট হওয়ার জন্য। রুমে প্রবেশ করতে করতে তে বলে ওঠে। এখনো সবার দৃষ্টি তের উপরে, কারণ সবার মাঝে তে যেন একটি ফুল। সাধারণের মাঝে অসাধারণত্ব ফুটে উঠেছে তের মাঝে। তের পরনে নীল সাদা কম্বাইন্ড কালারের শাড়ি, আঁচলটা কাঁধে ছেড়ে দেওয়া, চুলগুলো খোলা, ম্যাচিং ইয়াররিং, হালকা লিপস্টিক আর হাতে নীল চুড়ি। জাঙ্কুকের সামনে হাত নেড়ে বলে, স্যার কি ভাবছেন? তেরটাকে নিজের জগৎ থেকে ফেলো জাঙ্কুক। জাঙ্কুক খেয়াল করলো শুধু সে নয়, সবার নজর পড়েছে তের দিকে। অ্যাটেনশন প্লিজ, দেখা হয়ে গেলে আমরা কাজ শুরু করি। তে অনেক খুশি, কারণ তার প্রেজেন্টেশনে এত বড় একটা ডিল ফাইনাল হয়েছে। জাঙ্কুকও ইমপ্রেস তের প্রতি। তে ফাইল রাখতে জাঙ্কুকের কেবিনে আসে। এসে দেখে টেবিলের উপর সব ফাইল ছড়িয়ে ছিটিয়ে আছে। তে কোমরে শাড়ির আঁচল বেঁধে কাজে লেগে পড়ে। কিছুক্ষণ পর তের মনে হলো তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। পিছনে ঘুরে জাঙ্কুককে দেখে কিছুটা অস্বস্তি অনুভব হয়। জাঙ্কুক নেশা ভরা চোখে তাকিয়ে আছে তের দিকে। তে তাড়াতাড়ি কোমর থেকে শাড়ির আঁচলটা ছেড়ে দেয়। জাঙ্কুক এক পা দুপা করে তের দিকে এগিয়ে যাচ্ছে, আর তে পিছিয়ে যাচ্ছে। পেছাতে পেছাতে দেয়ালের সাথে লেগে গেছে। জাঙ্কুক একটু একটু করে তের মুখের দিকে নিজের মুখ এগিয়ে নিচ্ছে। যখনই তেকে কিস করবে, ঠিক তখন জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তে। জাঙ্কুক দু কদম পিছিয়ে যায়। দুজনে ঘরের মধ্যে ছিল, কি করছিল খেয়াল ছিল না। তে রেগে চিল্লিয়ে বলে ওঠে, কি করছেন কি? জাঙ্কুক নিজেকে স্বাভাবিক করে। সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। কি করতে যাচ্ছিলাম বুঝতে পারিনি, আমি তোমাতে বিভোর হয়ে গিয়েছিলাম বলে হনহনিয়ে রুম থেকে বেরিয়ে গেল জাঙ্কুক। তের নিজের প্রতি রাগ হচ্ছে। সারা রাস্তা নিজেকে বকতে বকতে বাড়ি ফিরলো। কি করে আমি এমনটা করতে পারলাম? আমি আগে কেন বাধা দিলাম না? উনি আমার এত কাছে চলে আসলো, তবুও কিছু বললাম না। আর যদি কিছু একটা হয়ে যেত? আমার তিউনোর সাথে কথা বলতে রাগ লাগে, ওকে তো আমার ধারের কাছেও ঘেঁষতে দিই না। আমার আর ইমরার মাঝে মিনিমাম 1 ফিট দূরত্ব থাকে। এভাবে দেখতে দেখতে 3টি মাস পার হয়ে গেল। এই 3 মাসে জাঙ্কুকের নেশা হয়ে গেছে তে। কাজে অকাজে নানা অজুহাতে তেকে নিজের কেবিনে বসিয়ে কাজ করিয়েছে জাঙ্কুক। সেই দিনের ঘটনার পর থেকে তে নিজেকে জাঙ্কুকের থেকে যথেষ্ট দূরে রাখার চেষ্টা করছে। জাঙ্কুকের মনে পুরোপুরি জায়গা দখল করে নিয়েছে তে। নানাভাবে নিজের মনের কথা বলতে চেষ্টা করেছে জাঙ্কুক, কিন্তু জাঙ্কুকে কিছু বলার সুযোগই দেয়নি তে। জাঙ্কুক নিজেকে তের মতো করে তৈরি করার চেষ্টা করছে, অনেকটা করেও ফেলেছে। তের ভালো লাগা খারাপ লাগা মিশে গেছে জাঙ্কুকের মাঝে। এখন শুধু বাকি নিজের মনের কথা তেকে জানানোর। অনেক ভয় হয় বাবা মা বোনকে হারিয়ে নতুন কাউকে নিজের জীবনে জড়াতে। সেও কি তার বাবা মা আর বোনের মতো হারিয়ে যাবে তার জীবন থেকে? দেখি তার ভালোবাসা গ্রহণ করবে নাকি তাকে ফিরিয়ে দেবে? জাঙ্কুক নানুমনির কাছে অতি আদরে বড় হয়েছে। যেটা চাই সেটা যে করেই হোক নিজের করেই নেয়, কোনো কিছুতে রিজেক্ট হওয়ার অভ্যাস নেই। না বোধক শব্দটাকে যে করেই হোক হ্যাঁ বোধকে পরিণত করে। তের অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা, যার জন্য কিছুদিনে ছুটি নিয়েছে। 2 দিন হলো অফিসে আসে না তে। আর এদিকে তো জাঙ্কুকের পাগল পাগল অবস্থা থেকে দেখতে না পেয়ে অফিসের কাজ রেখে সুগাকে নিয়ে ছুটল তের ভার্সিটিতে। জাঙ্কুক ড্রাইভ করছে, আর সুগা ভেবে পাচ্ছে না জাঙ্কুক তাকে নিয়ে এ সময় কোথায় যাচ্ছে। কোথায় যাচ্ছি বলবি তো? চুপচাপ বসে থাক, গেলে দেখতে পাবি। তা তো পাবোই, কিন্তু অফিসের কাজ রেখে যাওয়াটা কি খুব দরকার? 30 মিনিট নিজের মুখটা অফ রাখ। কি হলো, গাড়ি থামালি কেন? চোখ দিয়ে আশেপাশে তাকিয়ে দেখ, বুঝতে পারবি। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এ কোথায় নিয়ে এলি রে ভাই? মুখ বন্ধ কর। সে না হয় করবো, তার আগে এটা তো বল জিমিনের ভার্সিটিতে কেন নিয়ে এলি আমায়? শুধু জিমিনের না, তেরো ভার্সিটি এটা। তোকে নিশ্চয় জিমিনের সাথে প্রেম করতে নিয়ে আসেনি। তাহলে চল না ভাগি, আসার আগে চলে যায়। চুপ করে দাঁড়িয়ে থাক, এখানে দরকার ছাড়া নিশ্চয় আসেনি। কি এমন দরকার, তাও এই ভার্সিটির সামনে? কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর জাঙ্কুকের চোখ এলো তে আর জিমিনের। দুজনে গেট দিয়ে বের হচ্ছে হেসে হেসে। হয়তো পরীক্ষা ভালো হয়েছে। এই হাসি মাখা মুখটাই যথেষ্ট জাঙ্কুককে ঘায়াল করার জন্য। আর সেই হাসিতে হারিয়ে যায় জাঙ্কুক বারবার। জাঙ্কুক তের নাম ধরে ডাকতেই তে অবাক চাহনিতে জাঙ্কুকের দিকে তাকায়। এই সময় জাঙ্কুককে এখানে দেখবে সেটা কল্পনার বাইরে। তেই এগিয়ে আসে। স্যার, আপনি এখানে কোথাও যাচ্ছিলেন এদিক দিয়ে? না, এখানে এসেছি তোমার কাছে। আমার কাছে? কিছু বলার ছিল তোমাকে। বলেন। আল্লাহ, তুমি দেখো আমি যা ভাবছি তা যেন না হয়।
জিমিন গাড়িতে সুগা বসে আছে, তুমি কি কথা বলো? আগে বলবেন না ভাইয়া, আমার জানটু এসেছে, ও আমি সারপ্রাইজ দেওয়ার জন্য নিশ্চিত গাড়িতে বসে আছে। জিমিনকে আসতে দেখে সুগা দৌড়ে গিয়ে গাড়িতে বসেছে। জিমিনের জানটু মান্টু সোনা বেবি টেবি বিলাই এসব নেকা নেকাটাকে সুগার নাজেহাল অবস্থা। কেমন বলবেন যে এই সময় অফিসের কাজ ফেলে চলে এসেছে? চলো কোনো ক্যাফেতে গিয়ে বসি। কি বলবেন এখানেই বলেন। হাত দিয়ে ইশারায় দেখিয়ে জাঙ্কুক বলে, তাহলে চলো সামনে ওই বেঞ্চে গিয়ে বসি। বেঞ্চে বসে তে আর জাঙ্কুক দুজনেই চুপ। প্রায় 5 মিনিট হয়ে গেল। অবশেষে নীরবতা ভেঙে তে বলে ওঠে, আপনি কি সত্যি কিছু বলবেন? আমার বাড়ি ফিরতে হবে। দেখো তে, আমি হিয়ালি করে কথা বলতে পারি না, যা বলা ডিরেক্টলি বলি। আর এই কথাটা আমার জীবনে খুব বেশি গুরুত্বপূর্ণ কথা, তাই আমার বলা কথাটা তুমি সিরিয়াসলি নেবে। শুদ্ধ বাংলায় বলছি, আমি তোকে ভালোবাসি, বিয়ে করবে আমায়? তের সামনে হাঁটু গেড়ে বসে তেকে কথাগুলো বলে ওঠে জাঙ্কুক। বেঞ্চে বসে থেকে দাঁড়িয়ে যায়। সে যে ভয়টা পেয়েছিল সেটাই সত্যি, কিন্তু তে তো কিছু করার নেই। জাঙ্কুকের ডাকে সে সাড়া দিতে পারবে না। এইসব আপনি কি বলছেন? তুমি যা শুনেছো তাই বলছি। না, এটা হতে পারে না। এটা আমার প্রতি আপনার ভালোবাসা নয়, ভালো লাগা। আপনি ভুলে কেন যাচ্ছেন আমাদের সম্পর্কটা? আপনি অফিসের মালিক আর আমি বেতনভুক্ত কর্মচারী। আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক না থাকতে পারে আর না হতে পারে। হাসালে আমাইতে, আমার মনে তোমার জন্য ভালোবাসা, আর সেটাকে তুমি ভালো লাগা বলছো? হ্যাঁ, প্রথমে ভালো লাগা থেকেই ভালোবাসা তৈরি হয়েছে। আর কেন কোনো সম্পর্ক হতে পারে না? এমন তো কোনো নিয়ম নেই মালিক আর কর্মচারী ভালোবাসা বা বিয়ে হতে পারে না। এত তর্ক বিতর্কতে আমি যেতে চাই না। আপনার সাথে আমার কোনো সম্পর্ক হতে পারে না, ব্যাস। কেন হতে পারে না? কারণ আমি এনগেজড। পারিবারিকভাবে আমার বিয়ে ঠিক হয়ে আছে গত 1 বছর ধরে। আর আমার হবু স্বামীর নাম কিউনো। শুনে নিয়েছেন কেন আমার আর আপনার কোনো সম্পর্ক হতে পারে না? এবার আপনি যান। আর হ্যাঁ, এসব পাগলামি বন্ধ করেন। জিয়ন জাঙ্কুকের জন্য হাজার হাজার মেয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছে। এর কথা শুনে জাঙ্কুকের মাথায় বাজ ভেঙে পড়ল। তবুও হার মানার পাত্র না। কথা বের হচ্ছে না মুখ থেকে। নিজেকে সামনে নিয়ে বলে, পয়েন্ট টু বি নোটেড। কি বললে? পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়ে আছে, তাহলে এটা কোনো সমস্যা না। তুমি তো আর ভালোবাসো না, তাহলে আর কি চাই? এক্সকিউজ মি, কি সব বলছেন? বিয়ে ঠিক হওয়া মানে বুঝেন? বুঝি তো, না বুঝার কি আছে? আর শোনো, কোনো চাপ নেওয়ার দরকার নেই। তোমার পরীক্ষার পরে শ্বশুর মশাইয়ের কাছে আমারও তোমার বিষয়ে কথা বলতে। তে ভেবে পাচ্ছে না এই ছেলে কি তার সাথে মজা করছে নাকি সত্যি সত্যি বলছে। কি করে সবকিছু এত সহজে মেনে নিচ্ছে ব্যাপারটা? দেখুন, মজা করবেন না, আর লক্ষ্মী ছেলের মতো বাড়িতে যান। এসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। সে তো আমি কখন ঝেড়ে ফেলে দিয়েছি। যখন তুমি বলে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়ে আছে, তখন থেকে আমার মনটা ফুরফুরে হয়ে গেছে। আমার রাস্তা ক্লিয়ার, আমাদের গাড়িটা দৌড়াবে। বিন্দাস মোডেই কথাগুলো বললো জাঙ্কুক। পাগল টাগল হলো নাকি আমার বিয়ের কথা শুনে? পরের দিন সেম টাইমে জাঙ্কুক তের ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে। তে জাঙ্কুককে দেখে রেগে গেল। এই ছেলেটা তো আস্তে একটা পাগল। বলে দিলাম আমার বিয়ে ঠিক হয়ে আছে, তাতে তার কোনো হেলদোল নেই। আরো যেন আঠার মতো লেগে আছে। দেখে দেখে জাঙ্কুক একটু ভাব নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। তে এগিয়ে এসে বলে, হ্যালো মিস্টার, আপনাকে বলছি, শুনছেন? শুনছি আর দেখছি। এই নাও, এটা তোমার জন্য। এটা কি? জাঙ্কুক তের জন্য হাওয়াই মিঠাই নিয়ে এসেছে। এই জনপ্রিয় খাবারটাকে তুমি ভুলে গেলে? ইটস নট ডান। আপনি সব নেকামি করার জন্য এসেছেন? জি না ম্যাম, আমি আপনাকে দেখতে আসছি। শুনুন, এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না। বললাম তো আমি অন্য কারো বাগদত্তা। হ্যাঁ, আমারও এক কথা শুনতে ভালো লাগছে না। কালকে কি ঘ্যান ঘ্যান করছো, কিন্তু তার মধ্যে একবারও বলোনি যে তুমি আমাকে ভালোবাসো না, কিংবা কি যেন নাম, ইউনো নাকি ফিউনো, ওকে ভালোবাসো। তাহলে কি বুঝতে পারছো নিশ্চয়ই। দেখুন, থেকে থামিয়ে দিয়ে জাঙ্কুক বলে ওঠে, দেখতেই তো চাই। ফাজলামি করছেন? এসবের মুড নাই আমার। জাঙ্কুক নাছর বান্দা, তের পিছু ছাড়েনি। পরীক্ষার প্রতিটা দিন তের ভার্সিটির সামনে বেহায়ার মতো দাঁড়িয়ে থেকেছে। তে কিছুতেই বুঝতে পারছে না জাঙ্কুককে। শেষমেশ তে চাকরিটা ছেড়ে দিবে জাঙ্কুককে জানিয়েছে। জাঙ্কুক তাকে জানিয়েছে রানিং মাসে চাকরি ছাড়তে পারবে না, ইটস রুলস। এই মাসের বাকি দিনগুলো অফিসে নিয়মিত আসতে হবে। জাঙ্কুক অনেক ভেবেচিন্তে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সে কালকে তের বাড়িতে যাবে, কারণ কালকে অফ ডে। তের বাবার সাথে এ বিষয়ে কথা বলবে। যেইভাবে সেই কাজ। পরের দিন তের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আর সুগা হচ্ছে জাঙ্কুকের সুখ দুঃখের সাথী, তাই সুগাকে সঙ্গে নিয়ে এলো। সুগা সেই লেভেলের নার্ভাস, একটু ভীতু টাইপের ছেলে। আজ পর্যন্ত জিমিনের কথা তার মাকে জানাতে পারেনি। আর ওদিকে তার মা মেয়ে দেখা শুরু করে দিয়েছে। সুগা জাঙ্কুকের ঘাড়ে দায়িত্ব দিয়েছে তার মাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করানোর জন্য। জাঙ্কুকে সেটা যথাযথভাবে পালন করবে, তার জন্য সুগা আর জিমিনকে কিছু শর্ত দিয়েছে। শর্ত হচ্ছে তেকে পাওয়ার জন্য যে কোনো কিছু করতে রাজি জাঙ্কুক, আর সাহায্য করবে ওরা দুজন। তের বাবা রাজি না হলে অন্যভাবে তেকে নিজের করবে, সেটা ক্ষমতা হোক বা চিটিং। ভালোবাসার যুদ্ধের জন্য নাকি সব করা যায়। অবশেষে তের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে জাঙ্কুক।
বুকে সাহস সঞ্চার করে দরজায় নক করলো। ভিতর দিন সুগা তো জাঙ্কুকের পিছনে লুকিয়ে আছে। তের মা দরজা খুলতেই জাঙ্কুক সালাম দেয়। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনলাম না। পিছন থেকে সুগা বলে উঠলো, ও আমার বন্ধু আন্টি। সুগা যেহেতু পূর্ব পরিচিত তাই আর কথা না বাড়িয়ে তের মা বলে, বাইরে দাঁড়িয়ে কেন, ভিতরে এসো। জাঙ্কুক আর সুগা গিয়ে সোফায় বসলো। একতলা বিশিষ্ট বাড়িটা খুব বড় না হলো বেশ গোছানো। জাঙ্কুকের চোখ এদিক ওদিক দৌড়াতে ব্যস্ত তেকে খুঁজতে। আন্টি, ও হচ্ছে জিয়ন জাঙ্কুক। তে ওর অফিসে চাকরি করে। তাহলে আমি তেকে ডেকে দিই, ও তো পাশে। তের মা ভাবছে হয়তো কোনো দরকারে তের কাছে এসেছে। তের মার কথা শেষ হওয়ার আগে জাঙ্কুক বলে ওঠে, আন্টি, তেকে ডাকার দরকার নেই, আপনি আঙ্কেলকে ডেকে দিন। ওনার সাথে ইনফ্যাক্ট আপনাদের দুজনের সাথেই কিছু কথা আছে। এতক্ষণে তের বাবা চলে এসেছে। ভিতর থেকে কথার আওয়াজ পেয়ে ওই তো তের বাবা চলে এসেছে। তের বাবার সাথে কুশল বিনিময় করে হাতের গায়ের চাপ নিয়ে বসে আছে জাঙ্কুক। শেষমেশ বলে দিল ডিরেক্টলি, আঙ্কেল, আমি তেকে ভালোবাসি। আপনারা রাজি থাকলে আমি তেকে বিয়ে করতে চাই। তের বাবা মা দুজনের মুখে চাওয়াচাই করছে। তের বাবা মা জাঙ্কুকের থেকে এমন কোনো কথা আশা করেনি। কিছুক্ষণ চুপ থেকে তের বাবা বলে ওঠে, তুমি হয়তো জানো না তের বিয়ে ঠিক হয়ে আছে। আর তে কথাটা জানি তুমি যে ওকে ভালোবাসো। আপনার দুটো প্রশ্নের উত্তরই হ্যাঁ। তাহলে তুমি কিভাবে বিয়ের প্রস্তাব নিয়ে আসছো, যেখানে ইতিমধ্যে একটা মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে আর আমার মেয়ের উপর আমার ভরসা আছে? ও নিশ্চয়ই তোমার এমন কুপ্রস্তাবে রাজি হয়নি। এটাকে কুপ্রস্তাব কি করে বলছেন আঙ্কেল? আমি তাকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই, সেটা সৎ সাহস নিয়ে বলতে এসেছি। এজন্যই কুপ্রস্তাব বলছি। তুমি তো জানো তের বিয়ে ঠিক হয়ে আছে আর তে নিজেই বিয়েতে রাজি। ওর মতামত নিয়েই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, সেটা আপনাদের ইচ্ছেতেই ও রাজি হয়েছিল। জাঙ্কুক চুপচাপ ড্রাইভ করছে। জাঙ্কুকের চুপচাপ দেখে সুগা বলে, কি রে, এমন শান্ত হয়ে আছিস কি করে? তাহলে কি হবে? তের বাবা তো রাজি হলো না, আর না হওয়ারই কথা। আমি জানতাম এটা, আর এটা স্বাভাবিক নয় কি? ওনাদের জানাটা আমার দায়িত্ব ছিল। হ্যাঁ দোস্ত, এটা ঠিক যে মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে, আর হঠাৎ করে কে একজন গিয়ে যদি বলে আমি আপনার মেয়েকে ভালোবাসি, আর অমনি তার হাতে তুলে দেয় না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, ভেবে চিন্তে সঠিক সিদ্ধান্তই নিয়েছিস নিশ্চয়। আর তের বিষয়টা বাদ দিয়ে দে। সঠিক সিদ্ধান্ত কিনা জানি না, আর তের বিষয় বাদ দিব কেমনে? কিছুদিন পর তো তের সব বিষয়েই আমার সাথে জড়িয়ে যাবে। জাঙ্কুকের এমন হেয়ালিপনা কথাই সুগা কনফিউজড। হ্যাঁ, জি হ্যাঁ, কিন্তু কি করে? জাঙ্কুক সুগাকে কিছু বলে, এইভাবে বুঝলি চিটিং করে আর তে কি মানবে? মানতে বাধ্য। জাঙ্কুক যখন তের বাড়িতে আসছিল তখন তে বাড়িতে ছিল না। পাশের বাড়িতে ছোট একটা বাচ্চা আছে, আর সময় পেলেই বাচ্চাটার কাছে যায়। তে বাড়িতে এসে সব শুনে অবাক, কারণ জাঙ্কুক সত্যি এরকম কিছু করবে ভাবতে পারেনি। তের তো রাগ হওয়ার কথা জাঙ্কুকের এমন কাজে, কিন্তু না, মনের অজান্তেই বেরিয়ে এলো ছেলে কনফিডেন্ট আছে বলতে হয়। একটা মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে যেন তার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, ভাবা যায়? পরের দিন তে অফিসে এসে নিজের ডেস্কে না গিয়ে জাঙ্কুকের কেবিনে গেল উইদাউট পারমিশন। দেখে নিজের কেবিনে দেখে, আরে বাস, এত মিস করছিল আমায়, সোজা আমার কেবিনে। আচ্ছা, আপনার সমস্যা কি বলেন তো? নো সমস্যা। কেন এমনটা করেছেন? এটা কি শুধু শুধু পাগলামি নয়? পাগলামি যদি বলো তাহলে সেটা ভালোবাসার জন্য পাগলামি। হোয়াট এভার। তোমার হাতে কি ওটা লাভ লেটার? হ্যাঁ, খুলে দেখেন। জাঙ্কুক তের হাত থেকে কাগজটা নিয়ে মোটে অবাক হয়নি। ও তো এটাই চেয়েছিল। হ্যাঁ, ওটা রেজিগনেশন লেটার। যদিও তে চাকরিটা ছেড়ে দেওয়ার কথা আগেও বলেছিল, সেটা নিতান্তই তার একার কথা ছিল। কিন্তু গতকাল রাতে তের বাবা তেকে উদ্দেশ্য করে বলে, তোমাকে ছোটবেলা থেকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছি, তোমার সব ইচ্ছে পূরণ করেছি আমাদের সামর্থ্যের মধ্যে। তোমার সব সিদ্ধান্তে আমরা তোমার পাশে থেকেছি। আমাদের আর্থিক অবস্থা হাই কোয়ালিটি না হলেও তোমার চাকরি করার প্রয়োজন ছিল না। তুমি চাকরিটা করতে চেয়েছিলে, তোমায় বারণ করিনি। তোমার প্রতি আমাদের ভরসা আছে। আশা করছি সেই ভরসার মূল্য তুমি দেবে। যখন তোমার বিয়ে ঠিক করা হলো, তুমি অনার্স কমপ্লিট করতে চেয়েছিলে, তাই শুধু বিয়েটা ঠিক করে রেখেছি। আর হ্যাঁ, চাকরিটা তুমি আর করবে না। তোমার যখন মন চাইবে তখন চাকরি ছেড়ে দিবে। সেটা কি করে হয়? সবকিছুর তো একটা নিয়ম আছে। রানিং মাসের আরো 4 দিন বাকি, সো এই 4 দিন তুমি অফিস কন্টিনিউ করবে, ওকে? কিন্তু স্যার। কোনো কিন্তু নয়। তে ডেস্কে বসে আছে, কাজ করতে মন চাইছে না। তেকে চুপচাপ বসে থাকতে দেখে জেনি বলে, তোমার কি মন খারাপ? কি হয়েছে? কই কিছু না, এমনিতে। কেমন আছো তুমি? ভালো আছি, তুমি? তে মাথা নাড়ে, মানে ও ভালো আছে। তে জেনির সাথে আরো অনেক কথা বলল। হঠাৎ কথা বলার মাঝে জেনি বলে, আচ্ছা তে, তুমি কি খেয়াল করেছো অফিসের পেইন্টিং আর আগের মতো নেই? এতক্ষণে তে চারপাশে তাকিয়ে অবাক। সত্যি পেইন্টিং চেঞ্জ, আগের মতো নেই। বিশেষ করে জাঙ্কুকের কেবিন। আমি তো খেয়ালই করি নাই। স্যারের তো আগের পেইন্টিং পছন্দ ছিল, স্যার নিজের কেবিনটা তো চেঞ্জ করেছে কেন? বলতে বলতে সামনের দিকে একটা লেখা চোখে পড়লো,
স্যার বলেছে তার প্রিয় মানুষটার নাকি পছন্দের পেইন্টিং এটা। তে তখন মনে পড়লো, স্যার আসবো, আপনি কি ভিতরে আছেন? হ্যাঁ এসো। তে ভয়ে ভয়ে ভিতরে ঢুকে বুকে ফু দিল। ভিতর ডিম, ভয় পাবার কি আছে? স্যার এই সব ইজি বিজি কি সব পেইন্টিং করে রেখেছে, দেখে মনে হয় ভূতের বাড়ি এটা। এই যে দেখেন কি সুন্দর সুন্দর পেইন্টিং, এগুলোতে বেশি ভালো লাগতো আপনার রুমটা, অদ্ভুত ভূতের বাড়ি লাগতো না। নিজের ফোনের কিছু পেইন্টিং বের করে জাঙ্কুকের দিকে এগিয়ে দেয়। তোমার কাছে আমি সাজেশন চেয়েছি? তা জানি, কিন্তু আমি ফ্রিতেই সার্ভিস দিলাম। সুগারটাকে তের ঘোর কাটলো। তে এই পেপারটাতে তোমার সাইন লাগবে। কিসের সাইন? না মানে আসলে তুমি তো রেজিগনেশন লেটার দিয়েছো, লেটারের সাথে আমার সাইনের কি সম্পর্ক? আলবাত সম্পর্ক আছে, তুমি যে চাকরিটা ছেড়ে দিচ্ছ তার প্রমাণ তোমার এই সাইন। সুগা তের দিকে পেপারটা এগিয়ে দিল। তের সাইন শেষে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন কেন? ভালো কাজের শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়, তুমি জানো না? যাই হোক, যে দুদিন আছো মন দিয়ে কাজ করো, কেমন? এভাবেই 5 দিন কেটে যায়। 5 দিন পর, হ্যাঁ জিমিন, আজ থেকে আর তে অফিসে আসবে না। ভাইয়া আমি বলছিলাম কি, এটা কি অন্যায় হচ্ছে না? তুমি কি শুভকে আদৌ ভালোবাসো? ঠিক আছে ভাইয়া, কাজ হয়ে যাবে, কিন্তু এসবের দায় আমি নিতে পারবো না। এই তো লাইনে আসছে। ঠিক আছে, তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা মন দিয়ে করো, আপাতত অন্য কিছু ভাবতে হবে না। পরের দিন সকালবেলা জিমিন তেদের বাড়িতে চলে গেল। আঙ্কেল আন্টি, আপনাদের কাছে আমার একটা আবদার আছে, রাখবেন তো? হ্যাঁ বলো না, কি আবদার? আমাদের সাধ্যের মধ্যে হলে অবশ্যই রাখবো। এর আবার কি হলো? তে মনে মনে বলে ওঠে, আজ আমি তেকে আমাদের বাড়িতে নিয়ে যাব। আমি তো 2 দিন পর পর আসি, আর তে সে কবে আমার বার্থডেতে গিয়েছিল, তাই মা তেকে নিয়ে যেতে বলেছে। আমি কিন্তু তোমাদের কোনো না শুনবো না। একদমই কথাগুলো বলে স্বস্তির নিঃশ্বাস নিল জিমিন। কি বলছিস এসব হঠাৎ? ঠিকই বলেছি, আর এর জন্য তোকে না বলে আঙ্কেল আন্টির কাছে পারমিশন নিচ্ছি। আঙ্কেল বলো না, তে আমার সাথে যাবে তো? ও যদি যায় তাহলে নিয়ে যাও। আঙ্কেল এভাবে বলে তেকে কোনোদিনও নিয়ে যেতে পারবো না, আর ও যাবেও না। প্লিজ আন্টি, আঙ্কেলকে বলো না, বিকেলে আমি তেকে বাসায় পৌঁছে দিয়ে যাব। অবশেষে তের বাবা পারমিশন দিলেন। তুই কিন্তু শাড়ি পরে যাবে আমার সাথে। দেখ আমিও শাড়ি পরে এসেছি। জিমিনের অনুরোধে তে একটা মেরুন কালারের শাড়ি আর হালকা সাজে বেরিয়ে এলো। আরে দাঁড়া দাঁড়া, স্কুটিটা তো নিতে দিবি নাকি? না না, স্কুটি নিতে হবে না, আমরা অন্য কোনো গাড়ি নিয়ে যাব, চল তো। কিছুক্ষণ পর তে জিমিনকে বলে ওঠে, এই সত্যি করে বলতো কোথায় নিয়ে যাচ্ছিস আমায়? এটা তো তোর বাড়ির রাস্তা না। এটা আমার বাড়ির রাস্তা না, কোথায় যাচ্ছি সেটা গেলেই দেখতে পাবি। তুই কি মজা করছিস আমার সাথে? তোর বাড়িতে নিয়ে যাবি বলে আমি নিয়ে আসলি, আর এখন এই ক্যাফে নিয়ে এলি? তাই তো দূরে চল, আগে ভিতরে গিয়ে বসি, তারপর বাকি কথা বলি। না আমি ভিতরে যাব না, আর না তোর কোনো কথা শুনবো। নিশ্চিত কিছু তো গন্ডগোল আছে। প্লিজ চল না। ক্যাফের ভিতরে গিয়ে বসে আছে প্রায় 5 মিনিট। দেখ এবার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আমার। তুই খাবার অর্ডার কর, আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। তের দিকে মেনু কার্ড এগিয়ে দিয়ে জিমিন বলে ওঠে। তে মেনু কার্ড দেখছে, কি অর্ডার করা যায় ভাবছে। এটা তোমার জন্য। তের দিকে হাওয়াই মিঠাই এগিয়ে দিয়ে বলে জাঙ্কুক। সামনে তাকিয়ে জাঙ্কুককে দেখে যতটা না অবাক হওয়ার কথা ছিল, ঠিক ততটা অবাক হয়নি তে। হয়তো জাঙ্কুককে এক্সপেক্ট করেছিল। আপনি কাকে আশা করেছিলেন? কাকে আশা করিনি, আশা করার মতো কেউ নেই বুঝলেন। ভেবে বলছো তো? ভাবা কি আছে? কেন, ইউনো নাকি ফিউনো, ওকেও তো আশা করতে পারতে। সবসময় ইউনোকে কেন টেনে আনেন? আর ওকে হয় আমার যে আমি ওকে আশা করব? হ্যাঁ ঠিক বলেছো, কেউ হয় না, আমি তোমার অনেক কিছু হই। এখন থেকে সব জায়গায় আমাকে শুধু আশা করবে, ঠিক আছে? মানে? জাঙ্কুক তের হাত ধরে বলে, চলো আমার সাথে। এটা একটু বেশি হয়ে গেল না? কোন সাহসে আমার হাত ধরেছেন? কোন সাহসে না, অধিকারে হাত ধরেছি তোমার। আপনি কি ভুলে যাচ্ছেন আমাদের সম্পর্কটাকে? যে সম্পর্ক ছিল সেটার কথা ভুলে যাও, এখন নতুন সম্পর্কের কথা ভাবো। জাঙ্কুক এসব উল্টাপাল্টা কি বলছে তে কিছুই বুঝতে পারছে না। কি বলছেন এসব? কিসের সম্পর্কের কথা বলছেন? কিছুক্ষণ পর ঠিক বুঝতে পারবে বলে তেকে গাড়িতে বসিয়ে দিল। 15 মিনিট পর একটা বাংলোর সামনে গাড়ি থামলো। কোথায় নিয়ে আসলেন আমাকে? ভয় পেও না, এটা আমার বাংলো, আর এখানে আজ সারাদিন আমার সাথে থাকবে তুমি। আর কিসের সম্পর্ক সেটাও জানতে পারবে। বিকেলের আগেই বাড়ি পৌঁছে যাবে। জাঙ্কুক এগিয়ে গিয়ে তের হাত ধরে, আই লাভ ইউ। সত্যি আমি তোমাকে ভালোবাসি। বাবা মা বোনকে হারিয়ে এই প্রথম কাউকে আঁকড়ে ধরতে চাইছি, আর সেটা হচ্ছে তুমি। আপনি কেন বুঝতে চাইছেন না? আমি অন্য কারো হবু স্ত্রী। তাছাড়াও আপনি তো বিষয়টা আমাদের বাড়িতে জানিয়েছিলেন, তারা তো না করে দিয়েছে। আমার আর কিছুই করার নেই, ক্ষমা করে দিবেন আমায়। তুমি অন্য কারো হবু স্ত্রী ছিলে 5 দিন আগ পর্যন্ত, আর বিগত 5 দিন ধরে অন্য কারো স্ত্রী। কি সব বলছেন আপনি? তুমি কেন মানতে চাইছো না তুমি আমায় ভালোবাসো? এই কয়দিনে একবারও তুমি বলনি যে তুমি ইউনোকে ভালোবাসো, কিংবা আমি ভালোবাসো না। শুধু একটা কথাই বলেছো তোমার বিয়ে ঠিক হয়ে আছে, আর আমি জানি তুমি এটা তোমার পরিবারের জন্য করছো। আমায় ভালোবেসেও তুমি সেটা স্বীকার করছো না। তের 2 বাহুতে হাত দিয়ে জাঙ্কুক কথাগুলো বলে ওঠে। তে
কাঁধ থেকে জাঙ্কুকের হাত সরিয়ে দিয়ে বলে, না আমি আপনাকে ভালোবাসি না শুনতে পেয়েছেন? আমি আমার বাবা মাকে ভালোবাসি আর তাদের কথা মতো আমি বিয়ে করব। তোমার বিয়ে হয়ে গেছে তে, আর সেটা আমার সাথে, এই তার প্রমাণ। তে দিকে একটা পেপার এগিয়ে দিয়ে বলে জাঙ্কুক। হাতে নিতেই তের পায়ের নিচের মাটি সরে গেল, কারণ এটা রেজিস্ট্রি পেপার যেখানে তে আর জাঙ্কুক দুজনের সাইন। আইনত তে আর জাঙ্কুক স্বামী স্ত্রী। তের বুঝতে বাকি নেই এটা সেদিনের করা সাইন। হ্যাঁ, রেজিগনেশনের দিন জাঙ্কুক মিথ্যে বাহানা দিয়ে তেকে রেজিস্ট্রি পেপারে সাইন করিয়ে নিচ্ছিল। তে হাত থেকে পেপার ফেলে দিয়ে, মানি না আমি আপনি এটা ঠিক করেননি, এটা অন্যায়। তুমি মানো আর না মানো, তুমি আমার স্ত্রী, যেভাবে হোক আমাদের বিয়েটা হয়ে গেছে। থেকে জড়িয়ে ধরে বলে জাঙ্কুক, এই বিয়ের কোনো মূল্য নেই আমার কাছে, মানি না এই বিয়ে। আমি আমার বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করব, আর সেটা কালকেই। কিসের এত অহংকার তোমার? কেন আমায় ভালোবাসবে না? আর নিজের স্বামীর সামনে অন্য ছেলেকে বিয়ে করার কথা বলতে লজ্জা করে না তোমার? লজ্জা তো আপনার করার কথা। আপনি চিটিং করে রেজিস্ট্রি পেপারে সাইন করিয়ে নিলেন আর স্বামী হয়ে গেলেন। বিয়েটা কি খেলা নাকি? একটা পেপারে সাইন করলো আর বিয়ে হয়ে গেল। হ্যাঁ, পেপারে সাইন করেছো মানে আইনত আমার স্ত্রী হয়ে গেছো, আমাদের বিয়ে হয়ে গেছে। না, হয়নি। দুটো পরিবার মতামত যেখানে নেই, যেখানে আমার বাবা মায়ের ইচ্ছে নেই, সেই বিয়েটার কোনো মূল্যই নেই আমার কাছে। আমি অন্যকেই বিয়ে করব, আর সেটা কালকে। বারবার তোর কাছে ভালোবাসার দাবি নিয়ে আসছি বলে এটা ভাবা ভুল যে আমি আমার ভালোবাসা আদায় করে নিতে জানি না। নিজের বউয়ের মুখ থেকে বারবার অন্য ছেলেকে বিয়ে করার কথা শুনে জাঙ্কুক রেগে গিয়ে বলে, খুব অহংকার না তোর? আজ এই অহংকারই থাকবে না। তের খাট থেকে শাড়ির আঁচলটা ফেলে দিতেই পিঠের কিছুটা অংশ বেরিয়ে আসে। জাঙ্কুক তাতে নিজের নাক ঘষা দিতে থাকে। তের শরীরের গন্ধ নিতে থাকে। তের পিঠে স্লাইড করতেই তে কেঁপে ওঠে। গাড়িটা ব্রেক করতেই তে নড়ে চড়ে বসলো। এসে গিয়েছি, সামনে জিমিন আছে, ও তোমায় বাড়ি পৌঁছে দেবে বলেই গাড়ির দরজাটা খুলে দিল জাঙ্কুক। তে গাড়ি থেকে নামবে, হাতে কিছু টান অনুভব করলো। জাঙ্কুক তার হাত ধরে আছে আর চোখগুলো ছলছল করছে, যে কোনো সময় চোখের পানিগুলো বৃষ্টি হয়ে নামবে। জাঙ্কুক এভাবে দেখতে তেরও কষ্ট হচ্ছে, তবুও নিজেকে সামলে সামনের দিকে এগিয়ে গেল। জাঙ্কুক তাকিয়ে আছে তের যাওয়ার পানে, মনে মনে একটাই চাওয়া, তে যদি একবার পিছনে ফিরে তাকাতো। কিছু দূর গিয়ে পিছনে ফিরে তাকালো তে, এবার যেন জাঙ্কুকের শান্তি। জিমিনকে দেখেও না দেখার ভান করে সামনের দিকে এগিয়ে গেল তে। জিমিনের বুঝতে বাকি নেই তে তার সাথে রাগ করেছে, আর এটাই স্বাভাবিক। জিমিন তের হাত ধরে, প্লিজ তে রাগ করিস না, আমি ক্ষমা করে দে। বিশ্বাস কর, এরকম কিছু হবে আমি জানতাম না। ভাইয়া শুধু আমাকে বলেছিল তোর সাথে দেখা করতে চাই আর সারাটা দিন তোর সাথে কাটাতে চাই। প্রথমে আমি রাজি হইনি, অনেক রিকোয়েস্ট করলো, তার না করতে পারিনি। আমি বুঝতে পারিনি আমাকে ভেবে ইউজ করবে। একদমই কথাগুলো বলে দিল জিমিন। তেকে চুপ দেখে জিমিন আবার বলতে শুরু করলো, আর বিয়ের ব্যাপারটা আমি একদমই জানতাম না। এটার পিছনে জাঙ্কুক ভাইয়া আর সুগা। সেদিন ক্যাফে থেকে চলে আসার পর সুগার থেকে শুনেছি। তুই কি আমার সাথে বাড়ি যাবি? হ্যাঁ যাবো তো, আঙ্কেলকে বলেছি আমি তোকে বাড়ি পৌঁছে দিব। তাহলে চল। আর কোনো কথা না বলে বাড়ির দিকে রওনা দিল। খুব কষ্ট হচ্ছে তে, একদিকে তার বাবা মা আর একদিকে জাঙ্কুক। বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য, আর অন্যদিকে হয়তো ভালোবাসা, এক দুটা নাই তে। বাড়িতে আসতেই, প্লিজ আঙ্কেল তুমি তেকে বকো না, আসলে ভুলটা আমারই, ওকে এভাবে নিয়ে যাওয়া ঠিক হয়নি। তার মধ্যে মায়া তো জেদ করলো যে তেকে আসতেই দিল না। আমি শুধু ভাবছি তে থাকলো কিভাবে, আমাদের ছাড়া তো একদিনও কোথাও থাকে না। হ্যাঁ, বারবার শুধু তোমাদের কথা বলেছে, ও থেকেছে আমাদের সাথে, কিন্তু মন পড়েছিল তোমাদের কাছে। মেয়েটা যখন বিয়ে হবে তখন কি করে যে শ্বশুর বাড়ি থাকবে আল্লাহ ভালো জানেন। মায়ের মুখে বিয়ের কথা শুনতেই তের মুখটা ফ্যাকাশে হয়ে গেল, বুকের ভেতর ছ্যাদ করে উঠলো। দেখেছো, বিয়ের কথা শুনতে আমার মেয়েটার মন খারাপ হয়ে গেল। তোমরা কথা বলো, আমি রুমে গেলাম বলেই তে তার রুমে চলে গেল। কে ফাইলটা হাতে নিয়ে বসে আছিস কেন, চেক করে সাইন করে দে, জাঙ্কুককে উদ্দেশ্য করে বলে সুগা। কি সাইন করতে হবে তো? হ্যাঁ করছি। তারপর ফাইলগুলো না চেক করেই সাইন করে দিল জাঙ্কুক। জাঙ্কুকে দেখেই মনে হচ্ছে অন্যমনস্ক, কাজে মন নেই, হয়তো অন্য কিছু নিয়ে চিন্তা করছে। তার কথা না বাড়িয়ে চলে গেল সুগা। 3 দিন পর। নানা ভাই, কি হয়েছে তোমার? তুমি আগের মতো কথা বলো না, রাগ করো না, কাজেও তেমন মন নেই তোমার। কিছু হয়নি নানুমণি, আমাকেও বলা যায় না? তুমি ভালো নেই নানা ভাই, সেটা আমি বুঝতে পেরেছি। জাঙ্কুকে নানুমণির কোলে মাথা রেখে বলে, হ্যাঁ নানুমণি, আমি ভালো নেই, সত্যি আমি ভালো নেই। জাঙ্কুকে ভেবে কাঁদতে দেখে নানুমণি অবাক, কারণ জাঙ্কুক খুব সহজে কাঁদে না। জাঙ্কুকের মাথায় হাত বুলাতে বুলাতে বলে, কি হয়েছে বলো আমায়। জাঙ্কুক নানুমণিকে সবটা বলল। নানুমণি সব শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবাসো ঠিক আছে, কিন্তু নানা ভাই তুমি যে এমন কিছু করবে আমি ভাবতে পারিনি, এটা তুমি ঠিক করনি। নানুমণি প্লিজ, তুমি আমায় ভুল বোঝো না, তুমি অন্তত আমার পাশে থেকো।
কোনো মূল্যে আমি তেকে হারাতে পারবো না, আর সেজন্যই আমার তেকে চাই নানুমণি, তেকে চাই। নানুমণি কি করবে? একদিকে জাংকুক আর অন্যদিকে লিসা। জাংকুক তো অল্প কয়েকদিনের ভালোবাসার জন্য পাগল হয়ে গেছে, আর লিসা তো ছোট থেকে জাংকুককে নিয়ে স্বপ্ন দেখে আসছে। লিসার পাগলামিটা সামলাতে পারবে তো? কিন্তু জাংকুককে কোনো কষ্ট দেওয়া যাবে না, ছোট থেকে কষ্ট পেয়ে আসছে। নিজের চোখের সামনে বাবা মা বোনকে হারিয়েছে, তারপর থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছিল সবকিছু থেকে। আমি তোর বাবার সাথে কথা বলবো, আমি তোমার কষ্ট দেখতে পারবো না। দরজার বাইরে দাঁড়িয়ে কেউ সব শুনে দৌড়ে নিজের রুমে চলে গেল, দরজা বন্ধ করে দিয়ে কাঁদতে লাগলো। হ্যাঁ, লিসা জাংকুককে কফি দিতে এসে সব শুনে ফেলেছে। কেন বুঝলেন আমার ভালোবাসা? একদিনের জন্য কি আমাকে ভালোবাসা তোমার চোখে পড়েনি? আমার ভালোবাসা তোমার প্রতি আমার কেয়ারিং পাগলামি মনে হয়েছে সবসময়? হ্যাঁ, আমি একদিনও নিজের মুখে বলিনি যে তোমায় ভালোবাসি, কতভাবে বোঝানোর চেষ্টা করেছি। এত সব বিজনেসের প্যাচ বুঝো, আর আমার ভালোবাসাটা বুঝলে না। শুধু তোমার জন্য নিজের স্বপ্ন পূরণ করতে ছুটে যায়নি কানাডাতে। স্বপ্ন ছিল কানাডা গিয়ে স্টাডি কমপ্লিট করার, আর তার থেকেও বড় স্বপ্ন ছিল তোমাকে নিজের করে পাওয়ার। পরের দিন তে আর জিমিন ভার্সিটি থেকে ফিরছে, হঠাৎ সামনে একটি গাড়ি ব্রেক করলো। গাড়ির ভিতর থেকে জাংকুক বেরিয়ে এলো, চোখ মুখ শুকনো, চুলগুলো উস্কো খুস্কো, বেশ অগোছালো লাগছে জাংকুককে। তে সামনে গিয়ে বলে, কেমন আছো তে? ভালো। জাংকুকের চোখে চোখ রেখে হয়তো কথা বলতে পারবে না, জাংকুকের চোখে আটকে যাবে। জাংকুক কেমন আছে জিজ্ঞেস করার সাহস পেল না তে, কারণ জাংকুককে দেখেই বোঝা যাচ্ছে ও কেমন আছে। কিন্তু তেকে কিছু করার আছে? আমি জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? হ্যাঁ, ভালোই তো আছেন, না হলে কি এখানে আসতে পারতেন? নিচের দিকে তাকিয়ে কথাগুলো বলে তে। জাংকুক একটা তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, সত্যিই বলেছো, ভালোই আছি। তুমি আমার সামনে দাঁড়িয়েছো, আর তার থেকেও বড় কথা তুমি ভালো আছো। এর থেকে বেশি আর কি চাই আমার ভালো থাকার জন্য? ব্যাস, এতটুকুই যথেষ্ট। তে ঠিক বুঝতে পারলো জাংকুকের মনে চাপা কষ্টটা। রাত 12টা বেজে 1 মিনিট। তে ঘুমিয়ে আছে, বারবার নড়ে চড়ে উঠছে, মনে হচ্ছে গালের উপর কেউ স্লাইড করছে সফট কিছু দিয়ে। কারো অনুপস্থিতি অনুভব করতে চোখ খুলে তাকিয়ে সামনে থাকা মানুষটির দিকে দেখে। ধ্যাৎ, শান্তিতে ঘুমোতেও দেবে না বলে আবার শুয়ে পড়লো তে। এই যে সুন্দর ম্যাডাম, এটা স্বপ্ন নয়, সত্যি। চোখ মলে দেখো, সত্যি আমি তোমার সামনে বসে আছি। কথাটা শুনে ধরপড়িয়ে উঠে বসলো তে। সামনে তাকিয়ে জাংকুককে দেখে নিজের হাতে নিজে চিমটে কাটলো। ব্যথা পেলাম, তার মানে সত্যি। কিন্তু কি করে সম্ভব? হ্যাপি বার্থডে তে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আজ আমার জন্মদিন, আমার নিজেরই তো মনে নেই, উনি জানলো কিভাবে? তে অবাক হয়ে তাকিয়ে আছে আর ভাবছে। তোমার সার্টিফিকেট থেকে বার্থডে জেনেছি, বুঝেছো? তে মাথাটা দুদিকে নাড়ালো, আর জাংকুক হেসে দিল তের এমন কাণ্ডে। তের দিকে একটা ফুলের বুকে এগিয়ে দিয়ে বলে, আই লাভ ইউ তে। জাংকুককে আর কিছু বলতে না দিয়ে তে বলে ওঠে, আপনার মাথা ঠিক আছে নাকি একেবারে গেছে? এত রাতে এখানে এসেছেন এসব বলতে? জাংকুক তের দিকে নেশা ভরা চোখে তাকিয়ে আছে। তে ব্যাপারটা খেয়াল করে, এরকম হা করে তাকিয়ে আছেন কেন? যা লাগছে না তোমায়? স্কার্ট উইথ টি শার্ট এন্ড উইদাউট ওড়না। তে তাড়াতাড়ি গায়ে ওড়না জড়িয়ে নিল, আর জাংকুককে বকতে লাগলো, অসভ্য লোক একটা, এত রাতে একটা মেয়ের রুমে এসে কি সব চাতা বলছেন? বিছানায় শরীর এলিয়ে দিতে দিতে বলে, এটা আমার বইয়ের রুম, তাতা তোমার কি? ঢং কত! যাবে নাকি আমি বাবাকে ডাকবো? ডাকো ডাকো না শ্বশুরমশাইকে, তাইলে রাস্তা ক্লিয়ার হবে ঝামেলা ছাড়া। সত্যি সত্যি কিন্তু ডাকবো। জাংকুকের কোনো হেলদোল নেই, তে তো মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এত রাতে ঘুমের 12টা বাজে বার্থডে উইশ করতে আসছে। আচ্ছা, রুমের ভিতরে আসলে কি হবে? জাংকুক এবার উঠে আরাম করে বসলো, চোখ দিয়ে ইশারা করলো বারান্দার দিকে। কি? আপনি বারান্দা দিয়ে আসছেন? কিন্তু কিভাবে? আরো জোরে চিল্ল। এত অবাক হওয়ার কি আছে? বারান্দার গ্রিল নেই, অনলি থাই গ্লাস, আর তুমি গ্লাসটা ভিতর থেকে লক করোনি। যে কেউ এসে তোমাকে নিয়ে চলে যাবে, আর তুমি টেরও পাবে না। আপনি যাবেন নাকি? জাংকুক তের দিকে এগিয়ে গিয়ে, নাকি কি করবে? দেখুন, আমার কোনো প্রবলেম নেই, তুমি চাইলে আমি দেখতেই পারি। লাজুক ভাবে তে কথাটা বলে ওঠে, অসভ্য লোক একটা, ফালতু যত সব বদবুদ্ধি মাথায়। আপনি জানতো? জাংকুককে ধাক্কাতে ধাক্কাতে বলে তে, যেতে পারি, একটা শর্ত। আমি আপনার এসব ফালতু শর্ত টর্ত মানতে পারবো না, লুচুর পরোটা কথা বলে। ও হ্যালো ম্যাডাম, কিসের ফালতু শর্ত? তুমি ফালতু, তোমার চিন্তা ভাবনা ফালতু। আমি ফালতু? এই শুনেন, আপনার এসব বকবক শুনতে ভালো লাগছে না, যান প্লিজ। শর্ত মানবে? বলেন। শর্তটা হচ্ছে তুমি আমাকে এখন। জাংকুক কথা শেষ হওয়ার আগেই চিৎকার করে বলে ওঠেন, না। জাংকুক তের মুখ চেপে ধরে, কি করছো? চিৎকার করছো কেন? সবাই জেগে যাবে তো। তের মুচামুচিতে জাংকুক থেকে ছেড়ে দিল। তে ছাড়া পেতেই হাত ছেড়ে নিঃশ্বাস নিল। ছাড়লেন কেন? ধরে থাকে আরো কতক্ষণ? আমি মরে গেলে তারপর নাই ছাড়তেন।
আমার কথা শেষ করতে না দিয়ে চিৎকার শুরু করে দিলে। আমি বলতে চাইছিলাম তুমি আমাকে এখন কথা দিবে কাল আমার সাথে দেখা করবে, আর কোথায় কখন আমি এসএমএস করে জানিয়ে দেবো। না, পারবো না। আর একটা কথা না, আপনি এখনই যাবেন, মানে এখনই। যাবো। কাল তুমি আসবে, প্লিজ 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 প্লিজ। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে মনের অজান্তেই মাথা নেড়ে হ্যাঁ করলো। জাঙ্কুক মুচকি এসে তের কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, আমি তোমার অপেক্ষায় থাকবো তে। পরের দিন জাঙ্কুক হাতে ঘড়ি লাগাতে লাগাতে সে দিয়ে নামছে। দেখতে বেশ খুশি খুশি লাগছে। সেজেগুজে কোথায় যাচ্ছ? বউ আনতে যাচ্ছি, যাবি আমার সাথে? তোমার বউ যেদিন আসবে সেদিন হয়তো আমি এই বাড়িতে থাকবো না। কেন রে, তার আগে বিয়ে করে কানাডাতে চলে যাওয়ার প্ল্যান আছে নাকি? যখন সব স্বপ্ন ভেঙে যায় তখন একটা স্বপ্নকে তো আঁকড়ে ধরতেই হবে। সে স্বপ্ন পূরণের জন্য যেতেও পারি। বাব্বা, ভারী ভারী কথা বলতে শিখে গেছিস। নানুমণি কোথায় রে? হালকা জিনিস খুব সহজে উড়ে যায়। নানুমণি ঘুমাচ্ছে। নানুমণি উঠলে বলে দিস আমি আসছি। কোথায় যাচ্ছ? না মানে আজ তো অফিসে গেলে না। তোর ভাবির সাথে দেখা করতে যাচ্ছি। হ্যাপি? হ্যাপি। তুমি অন্তত হ্যাপি হও নিজের ভালোবাসার মানুষকে নিয়ে। আচ্ছা, আমি কোথায় নিয়ে যাচ্ছেন? চোখটা তো খুলে দিন। খুব অধৈর্য মেয়ে তো তুমি। থুরি, অধৈর্য বউ। 5 মিনিট অপেক্ষা করতে পারো না? সে কখন থেকে 5 মিনিট বলেই চলেছে, শেষ তো হচ্ছে না। হয়ে গেছে। হ্যাঁ, চুপটি করে দাঁড়া, নড়াচড়া করবে না। চোখ খুলতে বললে তবে চোখ খুলবে। ঠিক আছে। তের চোখের বাঁধন খুলে দিল জাঙ্কু। এবার আস্তে আস্তে চোখটা খুলো। তে চোখ মেলে তাকিয়ে আরেক দফা অবাক, কারণ সামনে একটা কেক, তার মধ্যে হ্যাপি বার্থডে বউ লেখা। চারপাশে সুন্দর করে বার্থডে বেলুন দিয়ে সাজানো। তারপর কেক কেটে তেকে খাইয়ে দিল জাঙ্কু। তেও খাইয়ে দিয়েছে জাঙ্কুকে। আজ আমি খুব খুশি তে। কিসের জন্য? তোমার জন্য। আমার জন্য? এই যে আমার কথা রেখে তুমি এখানে এসেছো, এতে আমি খুশি। তে নিচের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, এটাই হয়তো ভালোবাসার দুর্বলতা। আর একটা কথা রাখবে তে, এটা ভালোবাসার প্রতীক হিসেবে তোমার কাছে রাখবে। তের দিকে রিং এগিয়ে দিয়ে বলে জাঙ্কুক। তের হাতটা জাঙ্কুকের দিকে বাড়িয়ে দিল। তের হাতে রিংটা পরিয়ে দিয়ে হাতের উপর চুমু এঁকে দিল জাঙ্কুক। তে বাড়ি ফিরতেই তের বাবা তেকে থাপ্পড় মারলো। এ আমার ভালোবাসা, বিশ্বাস আর ভরসার দাম দিলে তুমি। এই জন্যই তোমাকে সব ধরনের স্বাধীনতা দিয়েছি। আমার সম্মানের কথা একটাবার ভাবলে না তুমি? বাবা আমার কথা। তেকে ধমক দিয়ে থামিয়ে দিয়ে আবার তের বাবা বলে ওঠে, চুপ, একদম চুপ। আর একটা মিথ্যা কথা শুনতে চাই না। অনেক বড় হয়ে গেছো। নিজের বাবা মায়ের সাথে মিথ্যা কথা বলতে দুবার ভাবো না। তুমি এই ছেলের সাথে দেখা করতে গিয়েছিলে কেন? বাবা, তুমি তো জিমিনদের সাথে বেড়াতে গিয়েছিলে, এটাই বলবে তাই তো? কিন্তু তুমি বেরিয়ে যাবার 30 মিনিট পর ওরা এসেছিল তোমাকে নিয়ে বেড়াতে যাবে বলে। এখন কি তোমার কিছু বলার আছে? তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তের মা এগিয়ে এসে বলে, কেন এমনটা করলি? তুই কি ভুলে যাচ্ছিস তুই অন্য কারো আমানত? দেখো তে, তুমি ভুলে কেন যাচ্ছ? তোমার বিয়ে অন্য কারোর সাথে ঠিক হয়ে আছে। এখন যদি তুমি বলো ওই ছেলেটাকে ভালোবাসো, তাহলে আমার কিছুই করার নেই। এটা যদি আগে হতো, আমি হয়তো তোমার ইচ্ছেকেই প্রাধান্য দিতাম। আশা করছি এরকম কিছু বলবে না। আমি ইউনার বাবার সাথে ওয়াদাবদ্ধ। আমি আমার কথার অনড় থাকবো। কিন্তু তোমার মুখ থেকে একটা কথা শুনতে চাই না। তুমি ঘরে যাও, আর আজকেই আমি ইউনার বাবার সাথে কথা বলবো। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করবো। তে রুমে এসে কাঁদতে লাগলো। এই প্রথম তের গায়ে হাত তুললো তার বাবা। তে জাঙ্কুকে ফোন দিতেই জাঙ্কুক বলে, কি ব্যাপার, আমার বউ আমায় মিস করছিল বুঝি? তের কোনো সারা শব্দ নেই, শুধু ফোপানোর শব্দে বোঝা যাচ্ছে ও কাঁদছে। জাঙ্কুক ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তে, তুমি কাঁদছো কেন? বাবা, বাবা আমার। ডোন্ট ক্রাই আমার হবু বাচ্চার মা, আগে শান্ত হও। কি হয়েছে বলো আমায়। তে সব বললো জাঙ্কুককে, কিন্তু জাঙ্কুকের কোনো পাত্তাই নেই। তাতে এত কাদার কি আছে? তুমি যে তোমার বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করতে চেয়েছিলে, তো করে নাও বিয়ে। আপনি মজা করছেন? এখন মজা করার সময়? মজা করার সময় হবে কেন? সেলিব্রেট করার সময়। সেলিব্রেট করো। এখন কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সবকিছু ফাজলামি মনে হয়? এটা কি ছেলে খেলা মনে হয় আপনার? তুমি তো আমায় ভালোবাসো না, তাহলে আমি কি করব? আমার শক্তিই তো তুমি, যে তুমি তো আমায় স্বীকার করতে চাও না। আমি কি একবার বলেছি আমি আপনাকে ভালোবাসি না? তুমি কি একবার বলেছো আমায় ভালোবাসো? সব বলতে হয় না, বুঝে নিতে হয়। এসব কথা রাখেন এখন, কিছু করেন প্লিজ। বিয়ে তো একবারই হয়, আর সেটা আমার হয়ে গেছে। চিন্তা করো না বউ, আমি নানুমণিকে পাঠিয়ে দেবো তোমার বাবার সাথে কথা বলার জন্য। তাতে কি আদৌ কাজ হবে? সেদিনের পর কেটে গেছে 3 দিন। আজ ইউনার বাবা মা আর ইউনা এসেছে তেদের বাড়িতে। বিয়ের দিন ঠিক করা হয়েছে 5 দিন পর। এভাবে বিয়ের দিন ঠিক করাতে তারা বেশ অবাক। বিয়ে হওয়ার কথা ছিল 3 অনার্স কমপ্লিট করার পর। তাদের কথা বলার মাঝে কেউ একজন বলে উঠলো, আসতে পারি? সবাই দরজার দিকে তাকালো। একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। তের মা এগিয়ে গিয়ে বলে, হ্যাঁ আসুন, আপনাকে তো ঠিক চিনলাম না। আমি জাঙ্কুকের নানুমণি।
আমি জাঙ্কুক আর তের নানামণির কথা শেষ হবার আগেই তের বাবা বলে ওঠে, আপনি হয়তো ভুল সময়ে ভুল প্রস্তাব নিয়ে আসছেন, কেননা আমার মেয়ের বিয়ে আজ থেকে 5 দিন বাদে। নানামণি বাড়ি ফিরতেই জাঙ্কুক বলে ওঠে, নানামণি তোমার কেমন লাগছে কেন, কি হয়েছে? তের বিয়ে 5 দিন বাদে। এভাবে হুট করে বিয়ের ব্যবস্থা করায় ইউনোর মনে কিছুটা খটকা লাগলো। তার উপর জাঙ্কুকের নানামণি আর তের বাবার কথাই কাজ করেছে বোধহয়। ইউনো আর তের বিয়েটা ঠিক হয় পারিবারিকভাবে। ইউনো বিয়ের ব্যাপারটা সিরিয়াস ভাবে নিলেও তে কোনো হেলদোল ছিল না, না ছিল ভালো লাগা, না ছিল খারাপ লাগা। তে সত্যি করে একটা কথা বলবে, তুমি কি বিয়ে নিয়ে খুশি না? না মানে তুমি কি অন্য কাউকে পছন্দ করো? তে কোনো উত্তর না দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। তেকে চুপ দেখে ইউনো আবার বলে, তোমার নীরবতায় আমি আমার উত্তর পেয়ে গেছি। হুট করে বিয়ের তারিখ ঠিক করা, আর তুমি যার অফিসে চাকরি করতে সে তার নানমণিকে পাঠিয়েছিল মানে জাঙ্কুক, তাহলে কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম। এখন তো শিওর। আমায় ক্ষমা করে দিন প্লিজ। কি যে হয়ে গেছে আমি বুঝতে পারিনি আসলে। দেখে থামিয়ে দে ইউনো আবার বলে ওঠে, আমাকে এক্সপ্লেইন করতে হবে না তে। আসলে আমাদের মনের উপর কারো জোট খাটে না। আমাকে যে ভরসা করে সবটা বলেছো তার জন্য ধন্যবাদ। আমি বাকিটা দেখছি কি করা যায়। কিন্তু বাবা তো। আমায় একটু ভরসা করো আর বিয়ের জন্য রেডি হও। ইউনোর কথায় তের ভরসা করতে ইচ্ছা করছে, নিজের ভালোবাসার প্রতি আস্থা রাখতে ইচ্ছে করছে। এভাবেই 3 দিন কেটে গেল। বিয়ের দিন সকালে, তে এটা কি তুই ঠিক করছিস? তোর তো বিয়ে হয়ে গেছে, তোরা একে অপরকে ভালোবাসিস, তাহলে কেনই বিয়েটা করছিস? একবার তো নিজের বাবাকে বলে দেখ। দাদি, তোর কি মনে হয় আমি ইউনিকে বিয়ে করব? হয়ে গেছে, আমি তো জাঙ্কুককে বিয়ে করব। বিয়েটা তো হয়েছিল আইনত, এবার হবে ইসলামিক ভাবে। আর সাহায্য করবে ইউনো? জি হ্যাঁ। কিন্তু কিভাবে সেটা তো দেখতেই পারবি। জাঙ্কুকের বাড়িতে ছোটখাটো ভাবে আয়োজন হচ্ছে বিয়ের, জাস্ট বধূবরণের জন্য। ভালোই ভালোই বিয়েটা হলে পরে রিসেপশনের অনুষ্ঠান হবে। জাঙ্কুক এবং তে দুজনেই টেনশনে আছে, সব ঠিকঠাক হবে তো? ইউনো সব ম্যানেজ করতে পারবে তো? ইউনো ছেলেটার উপর ভরসা করাই যায়, সুন্দর একটা মনের অধিকারী সে। না হলে এত সহজে অন্যের মনের কথা বুঝতে পারতো না। দুটো মনের ভালোবাসাকে এক করে দিতে গিয়ে হয়তো নিজের ভালোবাসাকে বিসর্জন দিচ্ছে সে। কিরে পেতনি, তুই তো খুব ফাঁকিবাজ। কাজ করতে হবে বলেই পগার পার হচ্ছিস। আমার বাসরকে সাজাবে তাহলে। লিসাকে উদ্দেশ্য করে কথাটা বলে ওঠে জাঙ্কুক, চিন্তা করো না, সে দায়িত্ব আমারই। তোমার বাসর ঘর সাজিয়ে দেওয়াই হবে আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার। এমন ছটফট করছিস কেন? একটু শান্ত হয়ে বসবি তো নাকি? তুই কি করে বুঝবি আমার অবস্থা? আমার খুব নার্ভাস ফিল হচ্ছে, অনেক ভয় করছে রে। সব ঠিকঠাক হবে তো? চিন্তা করিস না, সব ভালোই হবে। বিয়ের আসরে বসে আছে তে, বুকের ভিতর ধুকপুক করছে। শেষমেশ না জানি কি হয়। কাজী বিয়ে পড়ানোর ঠিক আগ মুহূর্তে ইউনো বলে ওঠে, এ বিয়ে হতে পারে না। বিয়ের আসরে উপস্থিত সবাই অবাক হয়ে গেছে। এমন একটা কথা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। ইউনোর বাবা এগিয়ে এসে বলে, কি বলছিস কি ইউনো? তোর মাথা ঠিক আছে? বিয়ের আসরে বলছিস এই বিয়ে তুই করতে পারবি না? হ্যাঁ বাবা, আমি এ বিয়ে কিছুতেই করতে পারবো না। তের বাবা বেশ চিন্তিত হয়ে বলে, এসব তুমি কি বলছো ইউনো? ঠিক বলছি আঙ্কেল, এ বিয়ে করে আমি 3টা জীবন নষ্ট করতে পারবো না। 3টা জীবন? হ্যাঁ 3টা জীবন, আমার, তের আর জাঙ্কুকের। তের বাবা মাথাটা নিচু করে বলে, এসব কথার কোনো মানেই হয় না ইউনো। হয় আঙ্কেল হয়। আপনি শুধু আপনার আদর্শের কথাই ভাবছেন, আপনার প্রতিশ্রুতির কথা ভাবছেন। ভাবছেন না এই বিয়েতে 3টা জীবন নষ্ট হবে। আপনি একটা জায়গায় বাধা, সেটা হলো আপনি আমার বাবার সাথে ওয়াদাবদ্ধ এই বিয়েতে। আপনি আপনার জায়গায় ঠিক, কিন্তু আমি যদি বলি আপনি তের বিয়েটা জাঙ্কুকের সাথে দেন। ইউনোর বাবা এগিয়ে এসে বলে, কি বলছিস কি? মাথা ঠিক আছে তো? এখানে বিয়ের ব্যবস্থা হয়েছে তোর আর তের, আর বিয়ে হবে তে আর জাঙ্কুকের। মাথা ঠিক আছে বলেই তো এই সিদ্ধান্ত নিয়েছি বাবা। কেন তোমরা বুঝতে চাইছো না? বিয়েটা হলেই কি সমস্যার সমাধান হবে? না, হবে না, আরো সমস্যা বাড়বে। এসব কথা বলার মাঝে তে নীরব দর্শকের মতো সব দেখছে আর শুনছে। সেখানে জিমিন এবং সুগা উপস্থিত। আঙ্কেল, তে নিজের মুখে না বলেও কিন্তু ও জাঙ্কুককে ভালোবাসে। আপনারা তো সেটাই করবেন যেটাতে তে ভালো থাকবে। এই বিয়ে থেকে তে আদৌ ভালো থাকবে? সবার কথা শুনে তের মা মেয়ের মুখের দিকে তাকিয়ে তের বাবাকে উদ্দেশ্য করে বলে, তুমি মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখো, সব বুঝতে পারবে। ও যদি আমাদের মুখের দিকে তাকিয়ে এই বিয়েতে রাজি হতে পারে, তাহলে আমরা কেন পারবো না ওর মুখের দিকে তাকিয়ে ওর ভালোবাসার মানুষের হাতে তুলে দিতে? যেখানে ইউনো নিজেও চাইছে তে আর জাঙ্কুকের বিয়ে হোক। তের বাবা তের কাছে গিয়ে বলে, আমি তোমার থেকে জানতে চাই, তুমি কি জাঙ্কুককে বিয়ে করতে চাও? তে কি জবাব দেবে? বাবার দিকে তাকিয়ে কিছু বলার সাহস নেই, মাথা নিচু করে শুধু চোখের পানি ফেলছে। তের বাবা মেয়ের চোখের পানি আর নীরবতায় নিজের উত্তর খুঁজে পেয়েছে। তে আর জাঙ্কুকের ভালোবাসার জোরে এবং ইউনোর প্রচেষ্টায় বিয়েটা হয়ে গেল অবশেষে। সব নিয়মকানুন মেনেই বিয়েটা হয়েছে।
জাঙ্কুকের সাথে শুধু নানুমণি উপস্থিত ছিল। গাড়িতে পাশাপাশি বসে আছে তে আর জাঙ্কুক। তে জাঙ্কুকের হাত নিজের মুঠে বন্দি করে রেখেছে। পাশে রাখা আছে ছোট্ট একটা বক্স, সেটা ইউনো দিয়েছে তেকে। ইউনো যখন বক্সটা তের হাতে তুলে দিল তখন শুধু একটা কথাই বলেছিল, এটার ভিতর যে জিনিসটা আছে সেটা অনেক যত্ন করে রাখা ছিল তোমার জন্য। নীরবতা কাটিয়ে জাঙ্কুক বলে ওঠে, বক্সের ভিতর কি এমন আছে যে যত্ন করে রেখেছিল? কি এমন আছে জানতে হলে বক্সটা খুলে দেখতে হবে। বলে বক্সটা খুলে একটা পায়েল পেল। এটা তো সেই পায়েলটা যেটা হারিয়ে গিয়েছিল। বলতে বলতে বক্সের ভিতরে একটা চিরকুটের দিকে নজর গেল। তাতে লেখা আছে, হ্যাঁ ঠিকই ভাবছো, এটা সেই পায়েলটা যেদিন আমি আর তুমি ছাদে পাশাপাশি দাঁড়িয়ে মিনিট পাঁচেকের মতো কথা বলেছিলাম। তুমি চলে যাওয়ার পানে তাকিয়েছিলাম, তখন খেয়াল করলাম তোমার পা থেকে পায়েলটা খুলে পড়ে গিয়েছিল। তুমি ছাদ থেকে চলে আসার জন্য এতটাই ব্যস্ত ছিলে যে বুঝতেই পারোনি পায়েলটা তোমার পা থেকে খুলে পড়ে গিয়েছে। তখন পায়েলটা তুলে নি। এতটা দিন খুব যত্ন করে আগলে রেখেছিলাম তোমার জন্য। ভেবেছিলাম কোন এক স্পেশাল দিনে এটা তোমায় দেব, আর আজকে সেই স্পেশাল দিন। এর থেকে স্পেশাল দিন হতে পারে না তোমার জন্য। যে মানুষটাই আমার থাকলো না তার জিনিস কি করে রাখি নিজের কাছে। ভালো থেকো তোমরা। নানুমণি, আমি আজ খুব 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 খুশি, আমি আমার তেকে পেয়েছি নানুমণি। নানুমণিও এক হাতে জাঙ্কুকে জড়িয়ে ধরলো আর এক হাতে চোখের পানি মুছে নিল। নানুমণির এক পাশে আনন্দ আর এক পাশে দুঃখ। জাঙ্কুক আর তে রুমে এসে তো সারপ্রাইজ, কারণ রুমটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। চারদিকে ফুলের সুবাস আর মোমবাতির আলো। তখনই কারো কণ্ঠ ভেসে আসলো, কি পছন্দ হয়েছে তো রুমটা সাজানো? অবশ্য এটা আমার পছন্দের ছিল। আমার আর তোমার পছন্দ তো কোনোদিন মিলেনি। তুমি ছিলে উত্তর মেরু আর আমি ছিলাম দক্ষিণ। সে যাই হোক, এটাই হচ্ছে আমার পক্ষ থেকে তোমার জন্য সেরা উপহার। সত্যি মানে খুশি তোমার স্বপ্ন পূরণ হয়েছে, তুমি তোমার থেকে পেয়েছো। সত্যি মন থেকে কিছু চাইলে সেটা পাওয়া যায়, তার প্রমাণ তোমরা। আমি তো বুঝতে শিখেছি তারপর থেকে একটা জিনিসই শুধু চাইতাম, কিন্তু পেলাম না। হয়তো তোমাদের মতো করে মন থেকে চাইতে পারিনি তাই। তবে একটা স্বপ্ন আছে যেটা এখনো পূরণ করার সময় আছে। আমার স্টাডি যেটা কানাডা থেকে কমপ্লিট করার ইচ্ছে ছিল। যখন তোমরা আমার কথাগুলো শুনবে তখন হয়তো আমি প্লেনে, হ্যাঁ আমি কানাডা যাচ্ছি। দুঃখিত তোমাদের বিরক্ত করার জন্য। ভালো থেকো জাঙ্কুক এবং তে। তোমাদের ভালোবাসার বন্ধন অটুট থাকুক সারা জীবন। এতক্ষণ কথাগুলো ছিল লিসার বলা, অডিও রেকর্ডিং করা ছিল। জাঙ্কুকের লিসার কথাগুলোর মানে বুঝতে দেরি হলেও টের হয়নি, কারণ একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে বুঝতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। আপনি কি কিছুই বোঝেন নাই? কি বুঝার কথা বলছো? লিসা যে আপনাকে ভালোবাসতো বুঝতে পারিনি তোমার জন্য, কারণ আমার মনের মাঝে তোমার মতো কাউকে এঁকে রেখেছিলাম অনেক আগে। আর লিসা তো কখনো সিরিয়াস ভাবে কিছু বলেনি, ও সব কিছু ইজিলি নিত, তাই ওর সব কথাও আমি ইজিলি নিতাম, এভাবে কখনো ভাবিনি। আচ্ছা এসব বাদ দাও তো, আজকে আমাদের স্পেশাল রাত, তো স্পেশাল ভাবেই জাঙ্কুকের কথাটা শেষ হওয়ার আগেই তে বলে ওঠে, এক মিনিট, কিসের স্পেশাল স্পেশাল? স্পেশাল রাতকে আপনি কবে তো আনস্পেশাল করে দিয়েছেন। এই দেখো কান ধরে উঠবোস করছি, ক্ষমা করে দাও। জাঙ্কুকের এমন বাচ্চামো কাণ্ডে তে হেসে দিল, আর জাঙ্কুক অপলক দেখতে লাগলো। এই যে মিস্টার জিয়াং জাঙ্কুক, আপনাকে বলছি এমন হা করে দেখার কি আছে? অনেক কিছু বাকি আছে দেখার। আমার বউকে আমি যেভাবে খুশি সেভাবে দেখবো। এক মিনিট দাঁড়াও, একটা জিনিস আছে। জাঙ্কুক হাতে কিছু একটা এনে তের সামনে ধরতেই, এতগুলো ধন্যবাদ আপনাকে বলে জাঙ্কুকে জড়িয়ে ধরে তে। জাঙ্কুক তের সামনে হাওয়াই মিঠাই ধরাতেই তের এমন কাণ্ড। পরক্ষণেই জাঙ্কুককে ছেড়ে হাওয়াই মিঠাই খেতে শুরু করলো তে। জাঙ্কুক গালে হাত দিয়ে বসে বসে তের খাওয়া দেখছে। শুধু ধন্যবাদে কাজ হবে না মিসেস জিয়াং জাঙ্কুক। তো কি চাই মিস্টার জিয়াং জাঙ্কুকের? জাঙ্কুকের চোখে মুখে দুষ্টুমির আভা ফুটিয়ে তের ঠোঁটের দিকে ইশারা করলো। তে লজ্জায় জাঙ্কুকের বুকে মাথা লুকালো। ওরে বাস, আমার বউটা দেখি লজ্জাও পায় বলেই তের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। দুজনে হারিয়ে গেল ভালোবাসার সাগরে, যেখানে কোনো ভয় নেই, নেই কোনো পিছুটান, নেই কোনো বাধা। দুজন শুধু দুজনের জন্য।